সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই সেশনটি হচ্ছে আপকামিং রেসিডেন্সি পরীক্ষার প্রিপারেশনটি সবচেয়ে ভালোভাবে কীভাবে নেওয়া যায় এবং সেই প্রিপারেশনকে একটু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য ম্যাট্রিক্স আয়োজিত 30 মিনিটসের যে লাইভ সেশনটি, সেই সেশনটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আজকের আমাদের টপিক হচ্ছে দুইটি, মূলত একটি হচ্ছে নিউরোফিজিওলজি এবং আরেকটি হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। আমরা দুইটি সেশন পরপর আজকে কন্ডাক্ট করার চেষ্টা করব এবং 30 মিনিটসের ভেতরে যে টপিকগুলো সম্পর্কে সবচেয়ে বেশি প্রশ্ন আসে রেসিডেন্সি পরীক্ষায়, সেই টপিকগুলোর থেকে আমরা বাছাই করা আরও কিছু টপিক নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের প্রথম সেশন। সবাই খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করব এবং যে টপিকের যে অংশটুকুতে আমরা বুঝতে অসুবিধা হবে সেই অংশটুকু আপনারা একটু আমার সাথে ইন্টারাকশন করবেন এবং কমেন্টে জানাবেন। আমরা ওই অংশটুকু আবার রিপিট করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি নিউরোফিজিওলজির আজকের এই টপিকটি। প্রথমেই আমরা নিউরোফিজিওলজির যে অংশটুকু দিয়ে আলোচনা শুরু করব সেটি হচ্ছে ব্রেন সহ স্পাইনাল কর্ডের যে স্ট্রাকচারগুলো থাকে সেই স্ট্রাকচারগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। আমরা যদি এই ছবিটির দিকে তাকাই তাহলে দেখব প্রথমত আমরা ব্রেনকে তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে ফোর ব্রেইন, পরেরটি হচ্ছে মিড ব্রেইন এবং তারপরেরটি হচ্ছে হাইন্ড ব্রেইন। এবং এই হাইন্ড ব্রেইন বা যেটাকে সবচেয়ে নিচের অংশ বলা হয় তার আবার তিনটি অংশ রয়েছে। একটি হচ্ছে পন্স, আরেকটি হচ্ছে মেডুলা অবলঙ্গাটা এবং তার সাথে আরেকটি হচ্ছে সেরেবেলাম। আচ্ছা, আমরা যদি একটু পুরাতনভাবে এই ক্লাসিফিকেশনটাকে করি তাহলে এই ফোর ব্রেনের অংশটাকে ফোর ব্রেনের এই অংশটাকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আমরা বলে থাকি টেলেনসেফালন এবং আরেকটি হচ্ছে ডায়েনসেফালন। এই টেলেনসেফালন এবং ডায়েনসেফালন এই দুটিকে একত্রে বলা হয়ে থাকে ফোর ব্রেইন। একটা পরীক্ষায় কিন্তু বেশ কিছুদিন আগে রেসিডেন্সি পরীক্ষায় এইভাবে ক্লাসিফিকেশনটা এসেছে, এর জন্য আমাদেরকে একটু এইভাবে জানতে হচ্ছে। মিড ব্রেনের আরেকটি নাম হচ্ছে মেসেনসেফালন, আর অপরদিকে হাইন্ড ব্রেইন যাকে আরেক নামে বলা হয় রম্বেনসেফালন, তার আবার দুটি অংশ, একটি হচ্ছে মেটেনসেফালন এবং আরেকটি হচ্ছে মায়েলনসেফালন। মেটেনসেফালনের মধ্যে মূলত পন্স এবং সেরেবেলাম পড়েছে আর মায়েলেনসেফালনের মধ্যে মেডুলা অবলঙ্গাটা পড়েছে। তাহলে আমরা বলতে পারি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করব, একটি হচ্ছে ব্রেইন এবং আরেকটি হচ্ছে স্পাইনাল কর্ড। ব্রেইনকে আমরা এইভাবে করে বিভিন্ন অংশে ভাগ করতে পারি। স্পাইনাল কর্ডের ভেতরে আমরা প্রথমে একটি অংশ পাই সার্ভাইকাল রিজিয়নে, যাকে সার্ভাইকাল স্পাইনাল কর্ড বলা হয়। আরেকটি অংশ পাই থোরাসিক রিজিয়নে, যাকে বলা হয় থোরাসিক স্পাইনাল কর্ড। আরেকটি অংশ পাই আমরা লাম্বার রিজিয়নে এবং তার পরবর্তী সবচেয়ে নিচের অংশটি পাই স্যাক্রাল রিজিয়নে। মনে রাখবো সার্ভাইকাল রিজিয়নের কর্ডের সংখ্যা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে C8, 8টি পর্যন্ত। থোরাসিক রিজিয়নে হচ্ছে 12টি, লাম্বার 5টি এবং স্যাক্রাল রিজিয়নে হচ্ছে 5টি। তাহলে এই যে ভাগগুলো আমরা বললাম, এই ভাগগুলো সংখ্যাগুলো আমাদের মনে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা তাহলে এর পরবর্তী অংশটিতে চলে যাই। এটি একটা খুব সুন্দর ছবি অ্যানাটমি অফ দ্য ব্রেইনকে বোঝার জন্য। সহজভাবে আমরা এখানে একটু কালার ইউজ করেছে। এই কালার কোডগুলোর মাধ্যমে আমরা ব্রেনের ইম্পর্ট্যান্ট লোবগুলোকে একটু দেখে নিব। সবচেয়ে সামনের দিকে যে লোবটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফ্রন্টাল লোব, এর পরে রয়েছে প্যারাইটাল লোব, পেছনে রয়েছে অক্সিপিটাল লোব এবং ভেতরের দিকে একটি বিশেষ লোব রয়েছে যেটা মূলত ইমোশনাল অ্যাটাচমেন্টের সাথে জড়িত, যাকে আমরা বলে থাকি লিম্বিক লোব। এবং আমরা জানি যে ব্রেনের এটা হচ্ছে একটা কাট সেকশন, যার জন্য আমরা হেমিস্ফিয়ারের ভেতরের দিকটাকে দেখতে পাচ্ছি, হেমিস্ফিয়ারের বাইরের দিকটাকে দেখতে পাচ্ছি না। আর এই অংশটুকু হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচেই রয়েছে হলো আমাদের এই অংশটা, যেটি হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে আমরা স্ট্রাকচারগুলোকে এক নজর দেখে নিলাম। তার সাথে হাইপোথ্যালামাসের সাথে জড়িত অংশ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটি হচ্ছে অ্যান্টেরিয়র এবং এটি হচ্ছে পোস্টেরিয়র লোব। আর পিটুইটারি গ্ল্যান্ডের পর থেকে আমরা আর একটু যদি নিচের দিকে নামি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এই অংশটা হচ্ছে পন্স, এই অংশটা হচ্ছে মিড ব্রেইন আর এই অংশটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেইন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এরপরে রয়েছে স্পাইনাল কর্ড আর পেছনের দিকে রয়েছে হলো সেরেবেলাম। তাহলে একটু এক নজর আমি আজকের এই প্রেজেন্টেশনটার অনেকগুলো ছবি আপনাদেরকে রাখতে বলবো প্রিপারেশনটাকে মজবুত করার জন্য। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে অ্যানাটমিটা ভালো মতো মনে রাখার জন্য এই ছবিটা। আচ্ছা, এই ছবি থেকে কয়েকটি শব্দ আমি একটু একভাবে বলে ফেলি এবং আপনারা খুব কনসেন্ট্রেশন দিয়ে শব্দগুলো শোনার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে কর্টিক্যাল লোবের ফাংশন। কর্টিক্যাল লোবের কোন লোবটি কি ফাংশন এর সাথে জড়িত সেটা আমরা এখান থেকে একটু দেখব। তাহলে প্রথমে আসি ফ্রন্টাল লোব। মনে রাখবেন 4টা ইম্পর্টেন্ট ফাংশন।
যে পাশের ফ্রন্টাল লোব আমরা ব্রেনে পাই সেটা আমাদের বডির অপোজিট পাশের, যেমন বাম পাশের ফ্রন্টাল লোব আমাদের ডান পাশের মোটর কন্ট্রোলের সাথে জড়িত। তাহলে একটা ফাংশন কি পেলাম? ফ্রন্টাল লোবের মোটর কন্ট্রোল। দ্বিতীয় ফাংশন আমাদের মিকচুরেশনের সাথে জড়িত। কোন সিচুয়েশনে মানুষ মিকচুরেশন করবে সেটা ফ্রন্টাল লোব ডিটেক্ট করে দিয়ে থাকে। আমাদের বিহেভিয়ার কেমন হবে একজনের সাথে অন্যজনের, এটা কে ডিটেক্ট করে দিয়ে থাকে? ফ্রন্টাল লোব। এবং আমরা যে একটা কথা বলার চেষ্টা করি, এক্সপ্রেশন করি, কথাটার যে এক্সপ্রেশনটা, এই বলতে পারার ক্ষমতাটার সাথে জড়িত হচ্ছে কে? ফ্রন্টাল লোব। তার মানে ফ্রন্টাল লোবের যদি কোনো অসুবিধা হয় আমাদের কথা বলার যে ক্ষমতাটা এটা নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা কি বলে থাকি? এক্সপ্রেসিভ ডিসফ্যাসিয়া। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ফ্রন্টাল লোবটার যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের একটা সিজার হতে পারে, মানে কনভালশন হতে পারে। এবং এই কনভালশনটা যেহেতু ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে মোটর সিস্টেমটাকে কন্ট্রোল করা, এর জন্য এই সিজারের নামটা হয় মোটর সিজার। তাহলে ফ্রন্টাল লোবের ফাংশন ক্লিয়ার। এবার চলে আসি প্যারাইটাল লোবের ফাংশন। প্যারাইটাল লোবের মেইন ফাংশনটা হচ্ছে আমাদের বাম পাশের যে প্যারাইটাল লোবটা থাকবে, এটা ফ্রন্টাল লোব ধরলাম, এটা প্যারাইটাল লোব। এই বাম পাশের প্যারাইটাল লোবটা আমাদের ডান পাশের সেন্সেশনের সাথে জড়িত। তার মানে আমাদের বডির যত সেন্সেশন ডান পাশের, সেটা কোন লোবে গিয়ে আমাদের এই পারসেপশনটা আমরা পাবো? বাম পাশের প্যারাইটাল লোবে গিয়ে। তার মানে সেন্সরি কন্ট্রোল কে করে থাকে? প্যারাইটাল লোব। দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে আমরা যে লিখতে পারি, আমরা যে ক্যালকুলেশন করতে পারি, আমাদের আঙ্গুলগুলোকে গুনতে পারি এবং আমাদের কোন পরিবেশে আমরা আছি এই পরিবেশ সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি, এই সব কিছুই হচ্ছে প্যারাইটাল লোবের কাজ। এই যে লিখতে পারা, যদি কেউ লিখতে না পারে তাহলে তাকে বলা হয় হচ্ছে ডিসলেক্সিয়া। আচ্ছা, মানে মূলত ডিসলেক্সিয়াটাকে বলা হয় পড়তে না পারা। তাহলে এই পড়তে পারা এটা হচ্ছে প্যারাইটাল লোবের কাজ। পড়তে না পারলে এটাকে কি বলবো আমরা? ডিসলেক্সিয়া। আচ্ছা, যদি কেউ ক্যালকুলেশন করতে না পারে এটাকে বলা হয় অ্যাক্যালকুলিয়া। তাহলে দুইটা কথা বলে ফেললাম। তৃতীয় পয়েন্টটা হচ্ছে যদি আমরা দেখতে পারি যে প্যারাইটাল লোবের একটা কাজ হচ্ছে আঙ্গুলগুলোকে গুনতে পারা বা চিনতে পারা, তাহলে এই আঙ্গুল চিনতে না পারলে এটাকে বলা হয় ফিঙ্গার অ্যাগনোসিয়া। অ্যাগনোসিয়া মানে চিনতে না পারা। আচ্ছা, তাহলে যদি পরিবেশটা কেউ চিনতে না পারে, এই পরিবেশ চিনতে পারাটাকে বলা হয় স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন। আমি কোন স্পেশাল সিচুয়েশনে আছি, তাহলে এই পরিবেশ বা ত্রিমাত্রিক অবস্থাটা সম্পর্কে যদি কেউ ধারণা না বুঝতে পারে যে সে কোথায় আছে, এটাকে বলা হয় স্পেশাল ডিসওরিয়েন্টেশন। আমার এই প্রত্যেকটা কথাকে আপনারা দরকার হলে বারবার রিপিট করে শুনবেন, কিন্তু মনে রাখবেন এগুলো প্রত্যেকটাই রেসিডেন্সি পরীক্ষার জন্য 3 স্টার টপিক। তাহলে কি কি বললাম? স্পেশাল ডিসওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক অবস্থা বুঝতে পারবে না। বললাম কি? পড়তে পারবে না, ডিসলেক্সিয়া। ক্যালকুলেশন করতে পারবে না, অ্যাক্যালকুলিয়া। এবং সেন্সরি কন্ট্রোলটা নষ্ট হয়ে যাবে অপোজিট সাইডের সাথে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তাকে যদি আপনি একটা তারা আঁকতে দেন, এই তারা আঁকার ক্ষমতাটা তার নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। একটা কনস্ট্রাকশন সে করতে পারছে না, ঘড়ি আঁকতে দিবেন, ঘড়িটা সে আঁকতে পারবে না। তাহলে আমরা অনেকগুলো প্যারাইটাল লোবের ফাংশন শিখে গেলাম। এবার আসি অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোবের মেইন ফাংশনটা হচ্ছে আমাদের ভিশনের সাথে জড়িত। আমরা একটা বস্তুকে দেখতে পারি, সেই বস্তুর শেপ বুঝতে পারি, সেই বস্তুর কালার বুঝতে পারি, এই সব কিছুর সাথে জড়িত হচ্ছে কোন লোব? অক্সিপিটাল লোব। তাহলে আমরা অক্সিপিটাল লোবের ফাংশনটা পেরে গেলাম। এবার আরও একটা লোব রয়েছে, যে লোবটাকে আমরা এপাশ থেকে এতটা ভালো দেখতে পাচ্ছি না, যেটা কাটা পড়ে গিয়েছে, নিচের এই অংশটাতে থাকে, যেটাকে বলা হয় টেম্পোরাল লোব। এই টেম্পোরাল লোবের 4টা ইম্পর্টেন্ট ফাংশন সারা জীবনে ভোলা যাবে না। 1, শ্রবণের সাথে জড়িত, মানে কি? অডিশন। 2, ব্যালেন্সের সাথে জড়িত, তার মানে ভেস্টিবুলার ফাংশন বা ব্যালেন্স। 3, ঘ্রাণ শক্তির সাথে জড়িত, তার মানে আমাদের স্মেলের সেন্টারটা কোথায় থাকে? কোন লোবে থাকে? টেম্পোরাল লোবে থাকে। 4 নাম্বার, আমাদের যে মেমোরি, এই মেমোরিটার সেন্টারটা কোথায় থাকে? টেম্পোরাল লোবে থাকে। বলা হয় মেমোরি 2 রকম হয়, ওটা আমরা আবার ডিপে গেলাম না, শুধু মনে রাখবো মেমোরির ইম্পেয়ারমেন্টটা কোন লোবের ফাংশনের সাথে জড়িত? টেম্পোরাল লোবের ইম্পেয়ারমেন্টের সাথে জড়িত। আচ্ছা, তাহলে এই গুরুত্বপূর্ণ 4টা লোব সম্পর্কে আমাদের আলোচনা যখন শেষ, আমরা যদি বলে থাকি আমাদের সব সেন্সেশনকে যাচাই বাছাই বা রিলে করে কে, উত্তরটা আপনারাই পারবেন। উত্তর হবে থ্যালামাস।
আমাদের যদি বলি টেম্পারেচার কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাস। আমাদের ক্ষুধা বা হাঙ্গারের সেন্টার কোথায়? হাইপোথ্যালামাস। আমাদের তৃষ্ণা বা থার্স্টের সেন্টার কোথায়? হাইপোথ্যালামাস। আমাদের দুটি বিশেষ হরমোন, একটা হচ্ছে এডিএইচ এবং আরেকটা অক্সিটোসিন, কার থেকে রিলিজ হয়? হাইপোথ্যালামাস। আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কার সাথে জড়িত? হাইপোথ্যালামাস। দেখেন অনেকগুলো সিস্টেমের কথা বললাম যারা হাইপোথ্যালামাসের সাথে জড়িত। আরও একবার শুনবেন, যেহেতু টাইমটা শর্ট আমরা একবার করে বলার চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আসি আমাদের এই ব্রেন স্টেম বলতে তাহলে কাকে বোঝায়? মিড ব্রেইন, পন্স, মেডুলা অবলঙ্গাটা, এই পুরো জোনটাকে আমরা বলে থাকবো হচ্ছে কি ব্রেন স্টেম, যেটা আমাদের জাগ্রত অবস্থার সাথে জড়িত বা অ্যারাউজালের সাথে জড়িত। এবং আমাদের কার্ডিয়াক সেন্টারটা থাকে হচ্ছে এই ব্রেন স্টেমের মধ্যে, এবং আমাদের রেসপিরেশনের সেন্টারটাও থাকে কোথায়? ব্রেন স্টেমে। ভমিটিং সেন্টারটাও কোথায় থাকে? ব্রেন স্টেমে। তাহলে এই কয়েকটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের 3 এবং 4 এই দুটি ক্র্যানিয়াল নার্ভের উৎপত্তি হচ্ছে মিড ব্রেইন থেকে। 5, 6, 7, 8 এই ক্র্যানিয়াল নার্ভগুলোর উৎপত্তি হচ্ছে পন্স থেকে। 9, 10, 11, 12 এই ক্র্যানিয়াল নার্ভগুলোর উৎপত্তি হচ্ছে কোথা থেকে? মেডুলা অবলঙ্গাটা। এখন যদি কারো, তাহলে আমাদের চোখের মাসেলের মুভমেন্ট ঠিক থাকবে না। চোখের মাসেলের মুভমেন্ট যদি ঠিক না থাকে, সে দুটা দেখবে, তার মানে ডিপ্লোপিয়া হবে। আবার আমাদের যে কথা বলার ক্ষমতাটা, এই ল্যারিংসের সাপ্লাইটা হচ্ছে 10 নাম্বার বা ভেগাস নার্ভের সাথে জড়িত। ভেগাস নার্ভের উৎপত্তি হচ্ছে ফ্রন্টাল এরিয়া কোনটি, অডিশনের এরিয়া কোনটি, আবার স্মেলের এরিয়া কোনটি, দেখেন সব কিন্তু এই বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে যেহেতু এটা বোঝানোর মতো কিছু নাই, আমি বলবো এই ব্রডম্যান এরিয়া বা কোন ফাংশনাল এরিয়াটার নাম্বার কত, এটাকে মিস করা যাবে না। তাই এটা আমি একটু বলবো যে আপনারা সবাই এই স্লাইডটার অন্ততপক্ষে ক্লিপ রাখার চেষ্টা করবেন। চলে আসে এবার আরেকটি মহা গুরুত্বপূর্ণ টপিক, নিউরনের ক্লাসিফিকেশন। এটা হচ্ছে আরেকটি 3 স্টার বক্স, যেখান থেকে প্রশ্ন হর হামেশাই আসে। কিভাবে প্রশ্নটা আসে? যে ইউনিপোলার নিউরন কি, বাইপোলার নিউরন কি, মাল্টিপোলার নিউরন কি। যেহেতু আমাদের এই নিউরোফিজিওলজি ক্লাসটি 4.5 থেকে 5 ঘন্টা হয়, প্রত্যেকটি টপিককে আমরা বুঝিয়ে তারপর আগাই, কিন্তু এখানে আমাদের টার্গেট থাকবে কয়েকটি ইম্পর্টেন্ট টপিক আমরা একটু অ্যানালাইসিস করব বা এক্সপ্লেনেশন দিব, বাকিগুলোকে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করব আসলে প্রশ্নটা কিভাবে আসে, কোথা থেকে আসে। একটু দেখেন তাহলে, এই হচ্ছে সেই ছবিটা যেটা থেকে আপনারা খুব সহজেই নিউরনের 2 রকমের ক্লাসিফিকেশন পাবেন। যেমন একটা ক্লাসিফিকেশন আসে যে নিউরনের কোন ধরনের নিউরনগুলোকে পিরামিডাল সেলের নিউরন বলা হয়, কাদেরকে পার্কিনজি সেল বলা হয়, এবং কাদেরকে গ্র্যানুলার সেল বলা হয়। কোনটা কোথায় থাকে সেটাও কিন্তু আমরা এই ছবিটা থেকে পেয়ে যাচ্ছি। এইটা এক রকমের ক্লাসিফিকেশন। মেইনলি যেটা বেশি আসে সেটা হচ্ছে এই ছবিটা। দেখেন প্রথমেই লেখা আছে ইউনিপোলার নিউরন, তার মানে একটা সেল বডি এখান থেকেই 2টি প্রজেকশন প্রথমেই ভাগ হয়ে 2 ভাগ হয়ে গিয়েছে। তার মানে সেল বডি প্রথমে কয়টা প্রজেকশন তৈরি করেছে? একটা, সেখান থেকে পরে 2 ভাগ হয়েছে, তাই এটার নাম হয়েছে কি? ইউনিপোলার। এখানে সেল বডি থেকে প্রথমেই প্রজেকশন কয়টি? 2টি, তাই নাম হয়েছে কি? বাইপোলার। আর এখান থেকে তো বোঝাই যাচ্ছে অনেকগুলো প্রজেকশন বা অনেকগুলো প্রবৃদ্ধি বের হয়েছে, তাই এটা মাল্টিপোলার। মেইনলি উদাহরণটা লাগবে। বাইপোলার নিউরনের উদাহরণটা আমরা এইভাবে মনে রাখি, চোখ ও কানের সাথে জড়িত। বিশ্বাস না হলে দেখেন, এই যে আমরা একটা বক্স দেখেছিলাম, এই বক্সের মধ্যেই বাইপোলার নিউরনের উদাহরণ ছিল কি? রেটিনাল নিউরন, আরেকটা ছিল কি? ককলিয়া, আরেকটা ছিল কি? ভেস্টিবুলার নিউরন। তাহলে বুঝে গেলেন, চোখ আর কানের সাথে নিউরনগুলো এভাবে মনে রাখতে পারেন, এরা হচ্ছে বাইপোলার নিউরন। তাহলে এবার আমরা চলে আসি আরও একটি ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এখান থেকে নিউরো অ্যানাটমির প্রশ্ন যেমন আসে, নিউরোফিজিওলজির টপিক হিসাবেও এখান থেকে প্রশ্ন আসে। মূলত নিউরোগ্লিয়া থেকে প্রশ্নটা কিভাবে আসে? আমরা এখানে নিউরোগ্লিয়ার কিছু সেলকে দেখতে পাচ্ছি যারা নিউরনের কাজকে সাপোর্ট করে থাকে, এবং এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাস্ট্রোসাইট, যেটা ব্লাডের সাথে ব্রেনের ব্যারিয়ারটা তৈরি করে থাকে। আরেকটি হচ্ছে সিএসএফ তৈরি করে থাকে এমন একটি সেল যার নাম এপেন্ডাইমাল সেল। আরেকটি হচ্ছে ব্রেনের ভেতর কিছু ইনফেকশন, ডেড সেল এগুলোকে মেরে থাকে, তার নামটা হচ্ছে কি? মাইক্রোগ্লিয়া। আর ব্রেনের ভেতর যে মায়েলিন শীটটা তৈরি করে থাকে তার নামটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট।
আপনারা এবার উত্তর দেন, এই অলিগোডেন্ড্রোসাইট যদি ব্রেনের ভেতর মাইলিন শীট তৈরি করে থাকে, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে বা আমাদের বডির ভেতর যে ছড়িয়ে থাকে অন্যান্য পেরিফেরাল নার্ভাস সিস্টেমের নিউরন, তাদের মাইলিন শীটটা কে তৈরি করে থাকে? উত্তরটা খুব সহজ, মনে পড়ে গেল। তাহলে উত্তরটা হচ্ছে কি? সোয়ান সেল। তাহলে আমরা বুঝে গেলাম যে সোয়ান সেল হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীট তৈরি করে, আর অলিগোডেন্ড্রোসাইট এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর মাইলিন শীটটা তৈরি করে থাকে। আচ্ছা, বাকি দুইটা এখানে আমরা সোয়ান সেলকে দেখতে পাচ্ছি, স্যাটেলাইট সেল সম্পর্কে খুব বেশি জানার প্রয়োজন হবে না। তাহলে এবার আরও একটা ছবির মাধ্যমে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখে ফেললাম যে এই হচ্ছে সেই অলিগোডেন্ড্রোসাইট যে একসাথে বেশ কয়েকটা নিউরনের মাইলিন শীট তৈরি করতে পারে। আর এই হচ্ছে সেই অ্যাস্ট্রোসাইট যেটা মূলত ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে থাকে। আর ওই যে ওখানে বসে আছে মাইক্রোগ্লিয়া, যেটা ব্রেনের বিভিন্ন ডেড সেলগুলোকে বা ইনফেকশন থাকলে সেই মাইক্রো অর্গানিজমকে ড্যামেজ করতে পারে। চলে আসি, এটা একটা ডেভিডসনের ছবি। এটা একটু ক্লামজি মনে হতে পারে, আমি এটাকে একটু সিম্পলিফাইড করার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কি কি দ্বারা তৈরি হয় এটা এক নজর তাহলে একটা ছবির মাধ্যমে দেখে ফেলি। এটাও একটা 3 স্টার টপিক, বেশ কয়েকবার এসেছে। আসে কিভাবে? ব্লাড ব্রেইন ব্যারিয়ারের কম্পোনেন্ট নয় কোনটি? তাহলে ব্লাড ব্রেইন ব্যারিয়ারের কম্পোনেন্টগুলো আমাদের জানতে হবে। তাহলে একটু ছবি থেকে দেখে ফেলি। এই হচ্ছে ব্লাড, আর এই পাশে হচ্ছে ব্রেইন, মাঝখানের এই জায়গাটাই হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তাহলে কে কে আছে দেখেন তো দেখি। প্রথমে ব্লাডের যে এন্ডোথেলিয়াল লেয়ার, মানে ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াল সেল, সেটা হচ্ছে প্রথম লেয়ার। এরপরে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এরপরে হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট। এটা হচ্ছে সেই অ্যাস্ট্রোসাইটের ফুড প্রসেস, যে অ্যাস্ট্রোসাইটের মূল সেল বডিটাকে আমরা কেটে ফেলেছি, শুধু কাকে দেখতে পাচ্ছি? ফুড প্রসেসকে। তাহলে কি কি হলো? এন্ডোথেলিয়াল সেল, বেসমেন্ট মেমব্রেন এবং অ্যাস্ট্রোসাইটের ফুড প্রসেস। মেইনলি এই কম্পোনেন্টগুলো দ্বারাই হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি হয়। মাঝে মাঝে একটা বিশেষ সেল জায়গাটা দখল করে, যার নাম হচ্ছে কি? পেরিসাইট। তাই পরীক্ষায় যদি পেরিসাইট থাকে, এটাও ব্লাড ব্রেইন ব্যারিয়ারের একটা কম্পোনেন্ট হিসেবে গণ্য হবে। চলে আসি আরও একটি টপিক, সেটা হচ্ছে কি? নিউরোট্রান্সমিটার। দেখেন একদম বক্স হিসেবে আছে, তাই এটাকে মিস করে পরীক্ষায় যাওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে প্রশ্ন আসে? ক্লাস 3 নিউরোট্রান্সমিটার কোনটি, অথবা নিচের কোন নিউরোট্রান্সমিটারগুলো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ? কোন কোন নিউরোট্রান্সমিটার হচ্ছে আমাদের অ্যামাইন ডেরিভেটিভ? নিউরোট্রান্সমিটার কি এটা সম্পর্কে আশা করা যায় সবাই আমরা মোটামুটি অবগত। যারা এক নিউরন থেকে আরেক নিউরনে বিভিন্ন রাসায়নিক উপাদান পরিবহন করে, ওই রাসায়নিক উপাদানগুলোই হচ্ছে কি? নিউরোট্রান্সমিটার, যার মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে বিভিন্ন সিগন্যাল যায়। সেটা হতে পারে একটা নিউরন আরেকটা নিউরনকে দমিয়ে ফেলতে পারে, তখন তার নাম হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। যদি উদ্দীপন দেয় বা স্টিমুলাস দেয়, তাহলে নামটা হয় স্টিমুলেটরি বা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। যদি কখনো কখনো স্টিমুলেটেড করে, কখনো কখনো বাধা দেয়, তাহলে নাম হবে মিক্সড নিউরোট্রান্সমিটার। আমরা একটা ছোট্ট কথা দ্বারা মনে রাখি, আমার সাথে সাথে একবার শুনে ফেলবেন এবং নিজে নিজে মনে মনে বলবেন। গাবা এবং গ্লাইসিন, গাবা এবং কি? গ্লাইসিন, এই দুটি হচ্ছে মূলত ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আর অপরদিকে গ্লুটামেট এবং অ্যাসপার্টেট, কি কি বলেছি? গ্লুটামেট এবং অ্যাসপার্টেট, এই দুটো হচ্ছে সাধারণত এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। তাহলে দেখেন এই বক্স থেকে আমরা দুইটা নাম প্রথমে বলে ফেলেছি, গ্লুটামেট এবং অ্যাসপার্টেট, এরা হচ্ছে মূলত এক্সাইটেটরি। গাবা এবং গ্লাইসিন এরা হচ্ছে ইনহিবিটরি। এই দুইটা যদি আপনারা একটু মনে রাখতে পারেন, তাহলে কিন্তু মোটামুটি আপনাদের নিউরোট্রান্সমিটারের দুইটা ইম্পর্টেন্ট তথ্য শেখা শেষ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এসিটাইলকোলিন এবং নরএপিনেফ্রিন এরা তাহলে কি? এরা হচ্ছে মিক্সড নিউরোট্রান্সমিটার, কখনো কখনো স্টিমুলেট করতে পারে, কখনো কখনো ইনহিবিট করতে পারে। একটু মেমোরাইজিং টপিক বলে আমি একটু এসকেপ করে গেলাম। ছবিটা নিতে কিন্তু ভুল করবেন না, এই ছবিটা খুবই খুব ইম্পর্টেন্ট, অন্ততপক্ষে শর্ট টাইমে এই বক্সগুলো দেখে যেতেই হবে। আচ্ছা, এবার আসি ক্র্যানিয়াল নার্ভ। রিসেন্ট 2-3 বছর আগের একটি প্রশ্ন ছিল, কোন ক্র্যানিয়াল নার্ভ হচ্ছে মোটর, কোনটা সেন্সরি, কোনটা মিক্সড? আমি আর বিস্তারিত না বলে দেখেন কালার কোড পর্যন্ত দেওয়া আছে। একটা সূত্র ছোটবেলা থেকে শিখে এসেছি, আমার সাথে সাথে মনে করার চেষ্টা করেন। 128, 128 এরা হচ্ছে কি? সেন্সরি, মূলত ক্র্যানিয়াল নার্ভ। আর 57,910, আশা করা যায় মনে আছে, 57,910, 5, 7, 9, 10, এই 4টা ক্র্যানিয়াল নার্ভ মূলত মিক্সড ক্র্যানিয়াল নার্ভ, যাদের একই সাথে সেন্সরি কম্পোনেন্টও আছে, আবার একই সাথে মোটর কম্পোনেন্টও আছে।
আর বাকি যারা থাকলো এই 128 আর অপরদিকে 57,910, এদের বাদে বাকি যারা থাকলো তারা মোটর। তাহলে প্রথম তিনটি হচ্ছে সেন্সরি, এখানে রয়েছে 4টি, এরা হচ্ছে মিক্সড, বাকি যারা আছে তারা হচ্ছে মোটর ক্র্যানিয়াল নার্ভ। আচ্ছা, এবার আসি থার্ড ক্র্যানিয়াল নার্ভ। এর মধ্যে আমরা সবগুলো সম্পর্কে শিখব না, যেগুলো পরীক্ষায় আসে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে থার্ড ক্র্যানিয়াল নার্ভ যদি কারো পলসি হয়, কাজ না করতে পারে, তাহলে আমরা বুঝবো কিভাবে। ছবিটার দিকে তাকিয়ে থাকলে আর সারা জীবনে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন তো দেখি কি হয়েছে। এই চোখটাতে টোসিস হয়েছে, এই চোখের আইবলটা নিচের দিকে নেমে গিয়েছে এবং বাইরের দিকে চলে গিয়েছে। আর যদি একটু কাছে থেকে ওই আইবলের ভেতরে একটু তাকান, তাহলে দেখবেন ওই আইবলের ভেতরে যে পিউপিলটা রয়েছে, আইরিশের মাঝখানের যে পিউপিল, ওটা একটু ফুলে গিয়ে মানে প্রসারিত হয়ে গিয়েছে, যেটাকে আমরা ডায়ালেটেড পিউপিল বলি। তাহলে এবার আপনাদের পালা। থার্ড ক্র্যানিয়াল নার্ভের পলসি হলে কি কি পাবো আমরা? এক, আমরা টোসিস পাবো। সাধারণত এতটাই টোসিস হয়, দেখেন আঙ্গুল দিয়ে উঠাতে হচ্ছে, তার মানে কি কমপ্লিট টোসিস। দুই, আইবল ইজ সিচুয়েটেড ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, দুটা শেষ। আর তিন, এর পিউপিল এটা হচ্ছে ডায়ালেটেড পিউপিল থাকে। আচ্ছা, এই থার্ড ক্র্যানিয়াল নার্ভ যদি হচ্ছে কারো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পিউপিল তাহলে নিশ্চয়ই কাজ করতে পারছে না। তাহলে পিউপিল ছোট হয়ে গেলে, যদি আলোর প্রভাবে আলোর চোখের উপর পড়লো, টর্চ ফেললেন, পিউপিলটা ছোট হয়ে গেল, এটার নামে কি রিফ্লেক্স? লাইট রিফ্লেক্স। তাহলে কি এই থার্ড নার্ভ পলসি হলে লাইট রিফ্লেক্স কাজ করবে? করবে না। তার মানে থার্ড নার্ভ পলসি হলে লাইট রিফ্লেক্স অ্যাবসেন্ট হয়ে যাবে। আচ্ছা, চোখের এই আইবলটা নিচের দিকে আছে এবং বাইরের দিকে আছে, তার মানে কি এই চোখের আইবল ভেতরে যেতে পারছে না। এবার আমি আপনাদের সবাইকে যদি বলি দূরে তাকান, এভাবে তাকাচ্ছেন, কাছে তাকান, কাছের কোনো বস্তুকে দেখার সময় আমাদের দুইটি আইবল কাছের দিকে চলে আসে, মানে কনভার্জেন্স হয়। এই চোখ কি আর কনভার্স করতে পারবে? পারবে না। তাহলে কনভার্স যদি না করতে পারে, তাহলে অ্যাকোমোডেশন রিফ্লেক্স কি পাবো? অ্যাকোমোডেশন রিফ্লেক্স তো সেটাই যেটা দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে আমি যদি সামনের কোনো বস্তুকে দেখতে চাই, আইবল যে মাঝের দিকে চলে আসে, এটার নামই কি? আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তার মানে তাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সটাও কি হয়ে যাবে? লস্ট। এই যে 5টা পয়েন্ট বললাম, একদম নিশ্চিত থাকেন কোনো না কোনো পরীক্ষায় এই পয়েন্টগুলো দিয়ে প্রশ্ন পাবেনি। চলে আসি আমরা এর পরবর্তী টপিকটাতে। তাহলে এই থার্ড ক্র্যানিয়াল নার্ভ পলসির যে ইম্পর্টেন্ট কারণগুলো, সেগুলোকে আমরা একটা বক্সে নিয়ে এসেছি। এর মধ্যে অন্ততপক্ষে এই নিচের এতটুকুকে যদি বাদও দেই, এই কজগুলোকে ভোলা যাবে না: ডায়াবেটিস মেলাইটাস, ভাস্কুলাইটিস, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম। যাক, আপনাদের এখান থেকে হাইলাইট করে দিলাম যে থার্ড ক্র্যানিয়াল নার্ভের পলসির কোন কোন বক্সগুলোকে আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখেন তো দেখি এবার কি আমাদের এই ফিচার্স অফ থার্ড ক্র্যানিয়াল নার্ভ পলসি, এটাকে খুব সহজ হয়ে গেল। আচ্ছা, চলে আসি ভিজুয়াল পাথওয়েলেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা আমরা প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ক্লাসে খুব ঠান্ডা মাথায় এটাকে বোঝানোর চেষ্টা করি, যাতে একবার যদি এই টপিকটা আপনারা বুঝতে পারেন, সারা জীবনে কখনোই এই টপিক থেকে উত্তর ভুল করার চান্স থাকবে না। আশা করা যায় এটা টপিকটা তখন মাথায় গেঁথে যাবে। যেহেতু আমাদের টাইমটা শর্ট, আমরা কয়েকটা পয়েন্টকে একটু বুঝিয়ে দিচ্ছি, বাকিটুকু আপনারা ওই প্রসেস অনুসারে বোঝার চেষ্টা করবেন। দেখেন তো, এই জায়গাটা হচ্ছে অপটিক নার্ভ। এই অপটিক নার্ভের এই দিকের ফাইবারটা আমাদের চোখের কোন দিকটাকে দেখতে সুবিধা করছে? এই দিকটাকে। এটাকে বলা হয় ন্যাজাল দিক। এই জায়গাটাকে কল্পনা করেন নাক। তার মানে নাকের এই দিকটাকে দেখতে সাহায্য করছে কোন ফাইবার? এই ফাইবার। আর এটা হচ্ছে ভেতরের ফাইবার, কিন্তু দেখতে সাহায্য করছে কোন ফিল্ডটাকে? বাইরের ফিল্ডটাকে। তাহলে এটাকে আমরা বলবো ন্যাজাল ফিল্ড, আর এটাকে কি বলবো? টেম্পোরাল ফিল্ড বা বাইরের দিকের এই ফিল্ডটা। এবার এই জায়গাটাতে যদি অপটিক নার্ভ কাটা পড়ে যায়, তাহলে এই ফাইবারও যেমন যাবে, এই ফাইবারটাও তেমন যাবে। তাহলে এই ফাইবার চলে গেলে কোন অংশ দেখতে পাবে না? ন্যাজাল ফিল্ড দেখতে পাবে না। আবার এই ফাইবারটা চলে গেলে কোন ফিল্ড দেখতে পাবে না? টেম্পোরাল ফিল্ড দেখতে পাবে না। তাহলে পুরোটাই চোখ চলে গেল, তাহলে এই চোখের পুরোটা অন্ধ হয়ে গেল। এটাকে আমরা কি নাম দিব? মনো অকুলার ব্লাইন্ডনেস। আচ্ছা, তাহলে অপটিক নার্ভের ড্যামেজ হলে কি ব্লাইন্ডনেস হবে? মনো অকুলার ব্লাইন্ডনেস। তাহলে এই পথটা ধরে যদি আমরা পুরোটাকে বুঝতে চেষ্টা করি, তাহলে কিন্তু আর কোনো কষ্ট হচ্ছে না। ঠিক তেমনি আরও একটা আমরা পয়েন্ট বলে দিই, বাকিটা আপনারা এইভাবে বুঝতে পারবেন। দেখেন,
এই জায়গাটাকে বলা হয় অপটিক কায়াজমা। যদি এই অংশটাতে কোনো টিউমার হয় তাহলে কোন কোন ফাইবার গেল, এই ফাইবার গেল এবং এই ফাইবার গেল। এই ফাইবারটা আসলে হচ্ছে আমাদের এই বাম পাশের চোখের কোন দিকটাকে দেখতে সাহায্য করছিল, বাইরের দিকটাকে। আচ্ছা, তাহলে এই ফাইবারটা আমাদের ডান দিকের চোখের কোন দিকটাকে দেখতে সাহায্য করছিল, বাইরের দিকটাকে, মানে টেম্পোরাল দিক। তাহলে দুইটা চোখেরই টেম্পোরাল দিকটা নষ্ট হয়ে গেল। তাহলে ওই ব্যক্তিটার চোখটা দেখতে তখন কেমন হবে, চোখের ফিল্ডটা হয়ে যাবে এই রকম, মানে বাম দিকের চোখেরও বাম দিক অন্ধ, ডান দিকের চোখেরও মানে বাইরের দিকটা অন্ধ। তাহলে শুধু দেখতে পাচ্ছে কোন দিক, মাঝের দিক। এই যে দুই চোখেরই বাইরের দিকটা তার অন্ধ হয়ে গেল, এটাকে আমরা নাম দিব কি, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। বাই মানে কি দুই, টেম্পোরাল মানে কি টেম্পোরাল দিক নষ্ট হয়ে গিয়েছে, এবং দুইটি চোখেরই অর্ধেক অর্ধেক অংশ হচ্ছে দেখতে পাচ্ছে না সে, এর জন্য নাম হচ্ছে হেমিয়ানোপিয়া। এই একই প্রসেস ধরে যদি আপনারা পুরোটা আগান তাহলে আর কোনো বুঝতে কষ্ট হবে না। শুধু একটা সূত্র বলে রাখি, পিটস বলে একটা সূত্র সবার পরিচিত থাকার কথা, যে প্যারাইটাল লোব ব্রেনের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে চোখের কোন 1/4 আমরা দেখতে পারি না, নিচের 1/4 আমরা দেখতে পারি না। এই যে দেখেন এই অংশটাতে আমরা বুঝতে পারছি। আবার যদি টেম্পোরাল লোব কারো ব্রেনের ক্ষতিগ্রস্ত হয় তাহলে চোখের কোন 1/4 আমরা দেখতে পারি না, উপরের 1/4 আমরা দেখতে পারি না। তাহলে টেম্পোরাল লোব থাকে নিচে কিন্তু দেখতে অসুবিধা হয় চোখের উপরের 1/4। ঠিক তেমনি প্যারাইটাল লোব থাকে উপরে কিন্তু দেখতে অসুবিধা হয় চোখের নিচের 1/4। প্রশ্ন আসতে পারে কেন, এটা ব্যাখ্যাটা একটু বিস্তৃত বলে আমরা এই শর্ট ক্লাসে এটাকে আমরা দিব না। এটা আমাদের যে মেইন ক্লাসগুলো রয়েছে সেখানে বিস্তারিতভাবে এটা আলোচনা করা হয়। শুধু আপনারা ওই একই প্রসেস ধরে যদি আগান তাহলে দেখবেন আপনার উত্তর আপনি নিজেই বের করে ফেলতে পেরেছেন। আচ্ছা, তাহলে চলে আসি আমাদের এর পরবর্তী প্রশ্নটাতে। দেখেন এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে বা টপিকটা হচ্ছে হর্নার সিনড্রোম। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে এই টপিক থেকে কতটা প্রশ্ন আসে। প্রায় বছরে এখান থেকে প্রশ্ন আসে। আমাদের এই ছবিটা যদি আপনারা একটু খেয়াল করে রাখতে পারেন তাহলে হর্নার সিনড্রোম এর ফিচার্সগুলো কি কি সেটা কিন্তু ভুল হবে না। আচ্ছা, আপনারা আমার সাথে একটু মনে করার চেষ্টা করেন তো দেখি, হর্নার সিনড্রোম আসলে কি? আসলে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন কাজ করতে পারে না তখনই তৈরি হয় হর্নার সিনড্রোম। দেখেন আমার দিকে একটু তাকান, এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা কাজ হচ্ছে আমাদের চোখের এই উপরের আইলিডটাকে তুলে রাখা, এক, চোখের পিউপিলটাকে আমাদের প্রসারিত করে রাখা মানে ডায়ালেটেড করে রাখা, এবং শুধু তাই না, আমাদের এই যে সোয়েট হচ্ছে এই সোয়েটটাকে কন্ট্রোল করে কে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এবার আপনারাই কিন্তু উত্তর পেয়ে যাচ্ছেন। যদি এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ঠিকমতো না কাজ করতে পারে চোখের উপর, তাহলে চোখের উপরের পাতা একটু নেমে যাবে, খানিকটা নেমে যায় বলে এটাকে বলা হয় পার্শিয়াল টোসিস। চোখের পিউপিল ছোট হয়ে যাবে, ডায়ালেটেড থাকতে পারবে না, এই ছোট হয়ে যাওয়াটাকে বলি মায়োসিস। চোখের এই পাশে যে পাশটা আক্রান্ত হয়েছে ওই পাশের মুখের সোয়েটিংটা নষ্ট হয়ে যাবে, এই সোয়েটিং নষ্ট হয়ে গেলে এটাকে আমরা বলি অ্যানহাইড্রোসিস। এবং চোখের পাতাটা যখন খানিকটা নিচে নেমে যায় তখন মনে হয় যেন চোখের আইবলটা একটু ভেতরে ঢুকে গিয়েছে, এই অ্যাপারেন্টলি ভেতরে ঢুকে যাওয়াটাকে বলা হয় অ্যানোপথ্যালমোস। চোখে বাইরে চলে আসলে যেমন বলি এক্সোপথ্যালমোস, একটু ভেতরে চলে যাচ্ছে এমন মনে হচ্ছে, এটাকে নাম দিব কি তাহলে? অ্যানোপথ্যালমোস। তাহলে এই চারটা ফিচারকে আমরা মেইনলি বলে থাকি কি? হর্নার সিনড্রোমের ফিচার। আমরা শুধু তাই না, যেহেতু সময় স্বল্পতা রয়েছে আমরা এটাকে দেখাচ্ছি শুধু যে হর্নার সিনড্রোমের কোন অংশটাতে কি লেশন হলে আমরা কি ধরনের ফিচার পাবো। প্রশ্ন খুব হার্ড হলে এই ধরনের প্রশ্ন আসে, আমরা প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করব, কিন্তু শর্ট টাইমের প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো এই কোন নিউরনের অসুবিধা হলে কি হয় এতটা ডিপলি না পড়লেও আশা করা যায় কোশ্চেন সহজ হলে অ্যান্সার দেওয়া যাবে। তাহলে এই হচ্ছে সেই চারটা ইম্পর্টেন্ট ফিচার। যদি কারো হর্নার সিনড্রোম হয় তাহলে আমরা কি কি ফিচার্স পেয়ে থাকব। চলে আসি টোসিস সম্পর্কে একটা আলোচনা। একদম 1 মিনিট বোর্ডের দিকে একটু তাকাবেন, তাহলে এই টোসিসের যত প্রশ্ন আছে মোটামুটি সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন। দেখেন কারো টোসিস হচ্ছে তার মানে কি? চোখের পাতাটা নিচে নেমে যাচ্ছে। এবার আপনার কাজ হবে চোখের পিউপিলের দিকে তাকানো। যদি চোখের পিউপিলটা ছোট থাকে, কনস্ট্রিক্টেড থাকে,
কি থাকে আরেকবার বলেন? কনস্ট্রিক্টেড। তাহলে আপনার এই টোসিসের কারণ ধরে নিতে হবে হর্নার সিনড্রোম। যদি এবার দেখলেন যে না, আসলে তো চোখের পিপিল ছোট না, উল্টো চোখের পিপিলটা ডায়ালেটেড হয়ে আছে, তাহলে চোখের পিপিলটা যদি ডায়ালেটেড হয়ে থাকে, অর্থাৎ পিপিলটা অনেক বড় হয়ে আছে কিন্তু চোখের পাতাটা নিচে নেমে আছে, তখন আপনার কজ হবে একটাই, সেটা হচ্ছে থার্ড নার্ভ পলসি। তাহলে বলেন তো দেখি, যদি চোখের পিপিল ছোট কিন্তু চোখের পাতা নিচে নেমে গিয়েছে, কজ কি? হর্নার সিনড্রোম। চোখের পিপিল বড় কিন্তু চোখের পাতাটা নিচে নেমে গিয়েছে, তাহলে কজ কি? তাহলে কজ হচ্ছে থার্ড নার্ভ পলসি। এবার দেখতে পেলেন যে না, চোখের পিপিল আসলে ছোটও হয় নাই বড়ও হয় নাই, তাহলে এই নর্মাল পিপিল যদি থাকে কিন্তু চোখের পাতাটা নিচে নেমে গিয়েছে, মানে টোসিস আছে, তখন আপনার কজ হচ্ছে দুইটি, একটা হচ্ছে মায়োস্থেনিয়া গ্র্যাভিস এবং আরেকটি হচ্ছে মায়োপ্যাথি। এই যে একটা ছক আমি করে দিলাম, এই ছকটা দেখবেন পরীক্ষার জন্য কতটা পরিমাণ কাজে লাগে। তাহলে কনস্ট্রিক্টেড পিপিল হলে কজ কি, ডায়ালেটেড পিপিল হলে টোসিসের কজ কি, নর্মাল পিপিল হলে টোসিসের কজ কি, ঠিক এইভাবে করে যদি আপনি একটু মনে রাখতে পারেন, তাহলে দেখবেন টোসিসের উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে। এখানে আরও কিছু কজ আমরা যোগ করি, কিন্তু মেইন কজ কিন্তু এইগুলোকে মিস করা যাবে না, যেগুলো বোর্ডে আমরা এতক্ষণ ধরে লিখলাম। চলে আসেন এর পরবর্তী টপিক। আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোকে একটু টাচ করে যাব। এগুলোর বিস্তারিত আলোচনাটা আসলে এই শর্ট টাইমে দেওয়াটা খুব কঠিন, কিন্তু আমার মনে হয় অন্ততপক্ষে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে পড়াটাকে গুছাতে হবে। নার্ভ ফাইবার এর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই একটাই। তার মানে কি, এই স্নেলের নিউরো অ্যানাটমির এই বক্সটা থেকে প্রশ্ন আসে। কিভাবে আসে একটু বলি। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে যে টাচ সেন্সেশন ক্যারি করে কোন কোন নার্ভ ফাইবার। দেখেন, টাচ সেন্সেশন ক্যারি করে দুইটা বিশেষ নার্ভ ফাইবার, যার মধ্যে একটি হচ্ছে এ আলফা এবং আরেকটি হচ্ছে এ ডেল্টা। এখানে একটু বলে রাখি, এই এ, বি এবং সি এই নার্ভ ফাইবারগুলোর ভেতরে একমাত্র সি নার্ভ ফাইবারটাই এর কোনো মায়োলিন শীথ নাই, তার মানে এটা নন মায়োলিনেটেড। কিন্তু বাকি এ এবং বি এদের কিন্তু মায়োলিন শীথ আছে, তার মানে এরা হচ্ছে মায়োলিনেটেড নার্ভ ফাইবার। যাদের মায়োলিন শীথ থাকবে তারা কিন্তু কন্ডাকশনটা খুব তাড়াতাড়ি করতে পারবে। কেন বলেন তো দেখি? আমরা ছোট্টবেলা থেকে জেনে এসেছি মায়োলিন শীথ যাদের আছে তাদের কন্ডাকশনটা লাফিয়ে লাফিয়ে হয়, অর্থাৎ দ্রুত গতিতে এই কন্ডাকশনটা হয়ে থাকে, সল্টেটরি কন্ডাকশন বলি আমরা, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এই বক্সটা থেকে কি পড়তে হবে একটু কিন্তু আমরা বুঝে গেলাম যে কোন সেন্সেশন কোন নার্ভ ফাইবার ক্যারি করে থাকে। আপনারা চাইলে এই বক্সটার ছবি রেখে দিবেন এবং এখান থেকে প্রশ্ন পাওয়ার চান্স খুবই 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 বেশি, যে কোন সেন্সেশন কে ক্যারি করে। দেখেন, স্কেলেটাল মাসেলের প্রতি মোটর সাপ্লাইটা কে দিয়ে থাকে? এ আলফা ফাইবার। কিন্তু ওই স্কেলেটাল মাসেলেরই ভেতরে লুকিয়ে আছে একটা বিশেষ যন্ত্র যার নাম মাসেল স্পিন্ডল, সেখানে কিন্তু সাপ্লাই দিচ্ছে এ গামা ফাইবার। এই প্যাচটা দিয়ে প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার আপনারা পাবেন। তাহলে এবার চলে আসি এর পরবর্তী টপিকটাতে, রিসেপ্টর এবং সেন্সেশন। দেখেন, রিসেপ্টর এবং সেন্সেশন থেকে ইদানিং বেশ কিছুদিন আগেরই একটা প্রশ্ন যে নন ক্যাপসুলেটেড রিসেপ্টর হচ্ছে কারা। তাহলে একটু ছবি দেখি আমরা একটা। এই ছবিটার দিকে যদি একটু তাকান, একদম উপরের রিসেপ্টরটাকে দেখেন আর তার ঠিক পরের রিসেপ্টরটাকে দেখেন। এই রিসেপ্টরটার চারিদিকে একটা ক্যাপসুল আছে, কিন্তু ওই প্রথম যে রিসেপ্টরটা যেটা বিভিন্ন সেন্সেশন স্কিন থেকে ক্যারি করে আমাদের স্পাইনাল কর্ড এবং সবশেষে ব্রেন পর্যন্ত নিয়ে যায়, এই রিসেপ্টরগুলোর ভেতরে এটাতে হচ্ছে ক্যাপসুল আছে আর প্রথমটাতে কোনো ক্যাপসুল নেই। তার মানে বলা যায় কিছু রিসেপ্টর আছে যাদের ক্যাপসুল থাকবে, কিছু রিসেপ্টর আছে যাদের ক্যাপসুল থাকবে না। তাহলে একটা ছোট্ট বক্স আমরা যদি একটু মনে রাখি যে কাদের ক্যাপসুল থাকবে আর কাদের ক্যাপসুল থাকবে না, এখানে তিনটা মাত্র নাম আছে যাদের ক্যাপসুল নাই। তাহলে এই তিনটা নাম ভোলা যাবে না। তাহলে একটু দেখে ফেলি, এই হচ্ছে সেই তিনটা নাম। আমি একটু হাইলাইটও করে ফেললাম যে এই জায়গাটাকে একেবারে এমফাসাইজ দিতে হবে যে কারা কারা হচ্ছে নন ক্যাপসুলেটেড রিসেপ্টর। চলে আসি এর পরবর্তী টপিকটাতে। দেখেন, এটাও আরেকটা 3 স্টার বক্স। এই বক্সটা থেকে কিভাবে প্রশ্ন আসে, একটু আগে যে একটা কথা বললাম, রিসেপ্টর তারাই যারা সেন্সেশনটাকে স্কিন থেকে মাথা পর্যন্ত নিয়ে যায়। তাহলে এখন কোন সেন্সেশন
কোন রিসেপ্টর নেয় সেটা জানতে হবে। সেটার জন্য এই বক্স কি পুরোটা পড়া লাগবে না, কি পড়তে হবে একটু বলি। এই পাশের লাইনটা পড়বেন, এরা হচ্ছে সব রিসেপ্টরের নাম। আর একদম এই পাশের সেন্সেশনটা পড়বেন যে কোন সেন্সেশনটা ক্যারি করে। তাহলে এই দুইটা কলাম একেবারে ভুল করা যাবে না। তাহলে কোন রিসেপ্টর কোন সেন্সেশনটা ক্যারি করে এটা একটু আপনাদেরকে ফোকাস করতে হবে। আমরা এই রিসেপ্টরগুলোকে একে একে তারপর হচ্ছে পড়ানোর চেষ্টা করি। তবে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে কোন রিসেপ্টর অন্তত কি সেন্সেশন ক্যারি করে এটা ভুল করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ার পরে আমরা একটু রিল্যাক্সিং একটা টপিক একটু পড়তে পারি, কারণ অটোনমিক নার্ভাস সিস্টেম সম্পর্কে মোটামুটি আমাদের একটু ধারণা আছে। যার একটি হচ্ছে ঘুমিয়ে থাকার সময়, বিশ্রামের সময় কাজ করে, যার নাম প্যারাসিম্প্যাথেটিক। আরেকটি হচ্ছে যখন আমরা খুব দৌড়াদৌড়ির মধ্যে থাকি, কোনো এক্সাইটমেন্টের মধ্যে থাকি, তখন কাজ করে, অর্থাৎ কি সিম্প্যাথেটিক। একটা ছোট্ট ছবি দেখাই, দেখেন কত সহজে এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের ফাংশনটাকে মনে রাখা যায়। এই ছবিটা থেকে আমার সাথে সাথে একটু যেটা বলবো সেটাকে মনে করার চেষ্টা করবেন বা ওইভাবে নিজেকে কল্পনা করার চেষ্টা করবেন, তাহলে মনে থাকবে। দেখেন প্যারাসিম্প্যাথেটিক যেটা ঘুমের সময় কাজ করবে, একটু মনে করার চেষ্টা করেন। তখন চোখের পিপিলটা হয়ে যায় ছোট, মানে কনস্ট্রিক্টেড। তখন মুখে লালার পরিমাণটা বেড়ে যায়, মুখ দিয়ে লালা গড়িয়েও পড়ে অনেকের ঘুমের সময়। তার মানে স্যালাইভাটার সিক্রেশন কি হয়ে যায়, বেড়ে যায়। কিন্তু এই স্যালাইভাটা থিন হয়ে যায়, পাতলা হয়ে যায়, যার কারণে মুখ দিয়ে গড়িয়ে পড়ে। তখন আমাদের এই যে ব্রঙ্কাস রয়েছে, এই ব্রঙ্কাসটা চেপে ধরে, অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। একটা একটা করে বলছি, একটু এই ছবি থেকেও মেলানোর চেষ্টা করেন। ওই সময়টাতে দেখবেন যেটা হয়, অনেক সময় যাদের অ্যাজমা থাকে তাদের কিন্তু এই কারণে ঘুমের সময় প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। কেন? কারণ তখন এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা বেশি কাজ করার কারণে ব্রঙ্কাসগুলোকে চেপে ধরে। অ্যাজমা রোগীদের এমনিতেই থাকে ব্রঙ্কো কনস্ট্রিকশন, তাহলে ঘুমের সময় অ্যাজমার অ্যাটাকও বেড়ে যেতে পারে। তাই রাতের সময় ওই অ্যাটাকটা বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। অদ্ভুত ব্যাপার, ব্রঙ্কাস কনস্ট্রিকশন করলেও সেখানে সিক্রেশনটা বেড়ে যায়। তাহলে ব্রঙ্কাসের সিক্রেশনটা কি হয়, বেড়ে যাচ্ছে। আমাদের পেটের ভেতরে যে স্টোমাক আছে সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা কি হয়ে যায়, বেড়ে যায়। এবং ওই সময়টাতে পেটের যে পেরিস্টালসিস অর্থাৎ কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন, এটা কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য বেড়ে যায়। তাহলে পেরিস্টালসিস বেড়ে যাচ্ছে, কিন্তু অ্যানাসের এখানে যে ছোট্ট স্প্রিংটারটা আছে সেটা কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে, তাহলে স্টুলটা বের হয়ে যাচ্ছে। তার মানে ডিফিকেশনে কাজ করছে কে, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এর জন্য কোনো স্ট্রেসে আছেন, কোনো টেনশনে আছেন, তখন কি ডিফিকেশনে কোনো রিফ্লেক্স হবে না। তার মানে ডিফিকেশনের রিফ্লেক্সটা হচ্ছে কার কাজ, প্যারাসিম্প্যাথেটিকের কাজ। ঠিক এই একইভাবে সে কী করে, এই ব্লাডারটাকে কন্ট্রাক্ট করে ফেলে এবং তখন ইউরিনটা বের হয়ে যায়। তাহলে ইউরিনেশন এটাও কার কাজ, প্যারাসিম্প্যাথেটিকের কাজ। এবং শুধু তাই না, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় আসে, ইরেকশন এবং ইজাকুলেশনের ভেতর কোনটা কার কাজ। মনে রাখবেন, ইরেকশন ইজ এ ফাংশন অফ প্যারাসিম্প্যাথেটিক, কিন্তু ইজাকুলেশন এটা মূলত কার কাজ, সিম্প্যাথেটিকের কাজ। তাহলে হার্ট রেট সবশেষে যেটা আমাদের আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় আসে, হার্ট রেট বাড়ায় কে, এংজাইটির সময় হার্ট রেট বেড়ে যায়, তার মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেটকে কী করে দেয়, বাড়িয়ে দেয়। আর ঘুমের সময় হার্ট রেট কমে যায়, তার মানে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হার্ট রেটকে কী করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। আপনারাই বলেন তো দেখি, হার্ট রেট যদি কমে যায় তাহলে আমাদের স্ট্রোক ভলিউমটা কমে যাবে। মানে সহজ কথা আমরা বলতে পারি কার্ডিয়াক আউটপুটের উপর মেইনলি প্রভাবটা পড়বে। হার্ট রেট কমে গেলে কার্ডিয়াক আউটপুটটা কী হবে, কমে যাবে। কার্ডিয়াক আউটপুটটা যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশারটা কী হবে, কমে যাবে। তাহলে আমরা এই কথাটা মনে রাখতে পারি, হার্ট রেট কমলে মূলত স্ট্রোক ভলিউমের চেঞ্জটা বেশি ইম্পর্টেন্ট না, বেশি চেঞ্জ হচ্ছে ইম্পর্টেন্ট কার্ডিয়াক আউটপুটের। কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, হার্ট রেট কমলে ব্লাড প্রেশারও কমে যাবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ব্লাড প্রেশারকে কী করে দেয়, কমিয়ে দেয়। কেন এই কথাগুলো বারবার বললাম, প্রশ্নটা অ্যানালাইসিস করলেই বুঝবেন যে এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের ফাংশন থেকে কত বেশি প্রশ্ন আসে। তাহলে আমরা এর মধ্য থেকে কয়েকটি অংশকে ফোকাস করার চেষ্টা করলাম। আরেকটা ছোট্ট টপিক, সেটা হচ্ছে আপার মোটর এবং লোয়ার মোটর নিউরন। এই ছবিটা দ্বারা একটু সংক্ষেপে বলে ফেলি, 1 মিনিট। দেখেন, আপার মোটর বলতে বোঝায় ওই যে উপরের দিকের কর্টেক্স আছে, সেই কর্টেক্স থেকে নামতে 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 যে নিউরনটা এই পর্যন্ত এসেছে, অর্থাৎ
স্পাইনাল কর্ডের এখানে একটা বিশেষ সেল আছে যাকে বলা হয় অ্যান্টেরিয়র হর্ন সেল। এই সেলে আসার আগ পর্যন্ত এই যতটুকু পাথওয়ে আমরা পাচ্ছি এটাকে আমরা নাম দিব আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরনের শুরু কই থেকে? কর্টেক্স থেকে। শেষ কোথায়? এই অ্যান্টেরিয়র হর্ন সেল যেটা পাচ্ছি তার আগ পর্যন্ত। আর এই অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে শুরু হয়ে এই মাসেল পর্যন্ত যেটা চলে যাচ্ছে এটার নাম লোয়ার মোটর নিউরন। তাহলে মাসেলকে কন্ট্রাক্ট করায় কে? লোয়ার মোটর নিউরন। আর এই লোয়ার মোটর নিউরনকে সবসময় দমায় রাখে বাড়ির গার্জিয়ানের মতো। কে দমায় রাখে? আপার মোটর নিউরন। তাহলে আপার মোটর নিউরন যদি কোনো কারণে উধাও হয়ে যায়, কাজ করতে না পারে, অর্থাৎ আপার মোটর নিউরনে কোনো লেশন হয়, তাহলে এই লোয়ার মোটর নিউরন বাবাজি তখন কি করবে? সে বলবে যে আমি এখন ফাঁকা মাঠ পেয়ে গিয়েছি, আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। সে তখন কি করবে? এই লোয়ার মোটর নিউরন মাসেলটাকে বেশি জোরে কন্ট্রাক্ট করবে। তাহলে বেশি জোরে কন্ট্রাক্ট করলে মাসেলের টোন কি হবে? বেড়ে যাবে। আচ্ছা, মাসেলের টোনটা যদি বেড়ে যায়, মাসেলের কন্ট্রাকশন পাওয়ারটাও তো বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে কন্ট্রাকশন পাওয়ারটা যদি বেড়ে যায়, আমরা যদি একটু জার্ক দেখতে চাই, জার্কটা কি হয়ে যাবে? জার্কটা এক্সাজারেটেড হয়ে যাবে। এবং শুধু তাই না, আমরা যদি এই মাসেলের কথাটা চিন্তা করি, টোনের সাথে আরও একটা চেঞ্জ হয়। সেটা হচ্ছে এই এতদিন ধরে যে আপার মোটর নিউরনটা লোয়ার মোটর নিউরনকে বাধা দিচ্ছিল, মাসেলের কন্ট্রাকশনটাকে কন্ট্রোল করছিল, মাসেলের কন্ট্রাকশনটা তো এখন কন্ট্রোলে থাকবে না। সে যত ইচ্ছা বারবার কন্ট্রাকশন করতে চাইবে। আর তখনই আমরা যদি অ্যাঙ্কেলটাকে একটু উঁচিয়ে গুতা মারি, যেভাবে আমরা ক্লোনাস দেখি, মাসেলটা এইভাবে করে টানা কন্ট্রাকশন করতে থাকবে। তাহলে এবার বুঝতে পারলেন যে কেন আপার মোটর নিউরন লিশনে ক্লোনাস পাওয়া যায়। কারণ ক্লোনাস তো আর কিছুই না, রিপিটেটিভ ফোর্সফুল তার কন্ট্রাকশন হচ্ছেই, থামছে না। এটাই হচ্ছে ক্লোনাস। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই আপার মোটর নিউরনটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এমন কিছু সাইন চলে আসে যেটা আসার কথা ছিল না, যেটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে কিন্তু বড়দের ক্ষেত্রে তখন চলে আসবে। যেমন কি, তার পায়ের সোলে যদি এরকম করে একটা চাবি দিয়ে টাচ করেন, তখন এই প্ল্যান্টার রেসপন্সটা উপরের দিকে চলে আসবে, তার মানে এক্সটেন্সর হয়ে যাবে। তাহলে এই এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স, এটাও আমাদের কার ফিচার? আপার মোটর নিউরনের ফিচার। যদি আপার মোটর নিউরনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে আপনাদের সবাইকে অন্ততপক্ষে একটা ধারণা বা শেপ দিতে পেরেছি কেন আপার মোটর নিউরন লেশন হলে এই টোন বেড়ে যায়, জার্ক বেড়ে যায়, তখন প্ল্যান্টার রেসপন্সটা কেন এক্সটেন্সর হয়ে যায়, কেনই বা ক্লোনাস পাওয়া যায়। আমরা শর্টে বলার জন্য এটাকে একটু এতটুকুই বললাম, বাকিটুকু বিস্তারিত হচ্ছে আমরা বড় যে সেশনগুলো নেই সেখানে আমরা আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, বালবার পলসি এবং সিউডো বালবার পলসি, এটার একটা কথা আমি শুধু বলি, বাকিটুকু আপনারা এই ছকটার ছবি রাখবেন। আর বিস্তারিতটা হচ্ছে আমরা যতটুকু বলা সম্ভব সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। দেখেন, বালবার বলতে আসলে কাকে বোঝায়? বালবার বলতে বোঝায় যে এই যে ব্রেন স্টেম আমরা পাই, এর মধ্যে 9, 10, 11, 12 কত কত বলেছি? 9, 10, 11, 12 এই জায়গাগুলো বা এই নিউরনগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই পলসিটাকে বলা হয় বালবার পলসি। এখন দুইভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা হচ্ছে এই নিউরনগুলো সরাসরি এই জায়গাটাতে কোনো ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ কোনো একটা লেশন যদি এই মেডুলার এই জায়গাটাতে হয়, তাহলে এই নিউরনগুলোকে অকেজো করে দিবে। এটার নামই হচ্ছে বালবার পলসি। তার মানে বলা যায় নিউরনের লেভেলে যেহেতু হচ্ছে, তাই এই বালবার পলসিকে বলা হয় লোয়ার মোটর নিউরন টাইপের পলসি। আর এই নিউরনগুলোকে কন্ট্রোল করে থাকে কে? পন্স। কন্ট্রোল করে থাকে কে? মিড ব্রেইন। আরও কে কন্ট্রোল করে থাকে? ব্রেইন, সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে যদি কোনো লেশন সেরেব্রাল হেমিস্ফিয়ার, মিড ব্রেইন বা আপার পন্সে হয়, যারা এই নিউরনগুলোর উপরে এবং তারা এই নিউরনগুলোকে কন্ট্রোল করছিল, ওই জায়গার যদি কোনো লেশন হয়, তাহলে এটাকে আমরা নাম দিব সিউডো বালবার পলসি। তাহলে সিউডো বালবার পলসি একটা কি ধরনের পলসি? আপার মোটর নিউরন টাইপের পলসি। এবার আপনারা আপার মোটর আর লোয়ার মোটর যেভাবে আমরা শিখেছি ওইভাবে করে যদি একটু মেলানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এই বালবার আর সিউডো বালবারের পার্থক্যটা বুঝতে পারবেন। আমরা সংক্ষেপে একটু পর্যন্ত বোঝার চেষ্টা করলাম। ট্র্যাক্ট এবং পাথওয়ে এই জায়গাটাকে আমরা খুব বেশি ফোকাস আপাতত যেহেতু একটা বড় টপিক, একটা ছোট্ট ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ছকটাতে যাওয়ার আগে এই ছবিটাকে একটু দেখাই।
দেখেন এই অংশটাকে বা লাল রঙের কালারগুলোতে আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ডিং পাথওয়ে শুরু হচ্ছে ব্রেইন থেকে, আস্তে আস্তে এই ফাইবারগুলো বা ট্র্যাক্টগুলো নিচের দিকে নামছে, এর জন্য এদেরকে বলা হয় ডিসেন্ডিং পাথওয়ে। আর যারা এই স্পাইনাল কর্ড থেকে শুরু হয়ে আস্তে 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 ফাইবারগুলো ব্রেইন পর্যন্ত যায়, এদেরকে আমরা নাম দিব অ্যাসেন্ডিং পাথওয়ে। আমি একটা কথা সবসময় বলি যে এর মধ্যে এত ডিটেলস না পড়ে আপনাকে জানতে হবে কোন কোন পাথওয়ে ক্রস করে কোথায় গিয়ে। তাহলে একটু আমি বলি, আমাদের এই জায়গাটাতে একটা বিশেষ ট্র্যাক্ট রয়েছে যেখানে অনেকগুলো ফাইবার একসাথে থাকে, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এবং এই জায়গাটাতে একসাথে অনেকগুলো ফাইবার রয়েছে, এটাকে বলা হয় ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। সারা জীবন মনে রাখবেন এই অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আমাদের ক্রুড টাচ, এইরকম টাচ, এবং সাথে আমাদের এই ক্রুড টাচের সেন্সেশনটা এবং ভাইব্রেশন সেন্সেশনটা ক্যারি করে থাকে। তবে কেউ কেউ বলে যে ভাইব্রেশন সেন্সেশন আসলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাংশন না। তাই অন্ততপক্ষে আমরা ক্রুড টাচ এবং প্রেশার এই দুটা সেন্সেশনকে মনে রাখার চেষ্টা করব। তাহলে ক্রুড টাচ এবং প্রেশার এই দুটা সেন্সেশন কার মাধ্যমে যায়? অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকের মাধ্যমে। পেইন এবং টেম্পারেচারের যে সেন্সেশন এই দুটা যায় হচ্ছে এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে। আর চারটা সেন্সেশন এই পেছনের ট্র্যাক্টের মাধ্যমে যায়, যাকে পোস্টেরিয়র ট্র্যাক্ট বা ডরসাল কলাম বলে। কি কি সেন্সেশন? ফাইন টাচ, তার সাথে পজিশন, ভাইব্রেশন এবং প্রোপ্রায়োসেপশন, মানে জয়েন্টের পজিশন। তাহলে কি কি বলেছি? ফাইন টাচ, তার সাথে জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, প্রোপ্রায়োসেপশন। তারা যাবে কোন ট্র্যাক্টের মাধ্যমে? এই পেছনের ট্র্যাক্টের মাধ্যমে। এবার একটা ছোট্ট টুইস্ট বলে দিই, এটা বলা যাবে না। সেটা কি? এই অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এরা ফাইবার নিয়ে আসে এইভাবে। ফাইবার নিয়ে আসে কোন দিক থেকে? নিয়ে আসলো হচ্ছে বাম দিক থেকে, কিন্তু এরা ক্রস করে চলে যাবে হচ্ছে ডান দিকে। তার মানে বলা যাচ্ছে যদি কারো এই জায়গাটাতে কোনো লেশন হলো, এটা কোন দিক? বাম দিক। তাহলে কোন পাশের এই অ্যান্টেরিয়র ট্র্যাক্ট এবং ল্যাটারাল ট্র্যাক্ট ক্ষতিগ্রস্ত হবে? মূলত ডান পাশে, যেহেতু এরা ক্রস করে ফেলেছে। এবং এই দুইটা ট্র্যাক্ট মিলে তিনটা মেইন সেন্সেশন ক্যারি করে: পেইন, টাচ এবং প্রেশার। পেইন, টাচ এবং কি? প্রেশার। তাহলে পেইন, টাচ এবং হচ্ছে টেম্পারেচার আর প্রেশার, এই চারটা সেন্সেশন যে পাশে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফাইবার, তার অন্য পাশের বডির মধ্যে সেন্সেশনগুলো নাই। অর্থাৎ যদি এই পাশে যেহেতু হচ্ছে নিচ থেকে, এই পাশে নিচ থেকে যেহেতু এই ফাইবারগুলো এভাবে এসেছিল, তারপরে এরা ক্রস করে উপরে চলে গিয়েছে, তার মানে যদি কারো ওই অংশটাতে লেশন হয়, ডান পাশে ক্ষতিগ্রস্ত হয়, তার পেইন, টাচ, টেম্পারেচার চলে যাবে কোন পাশে? বাম পাশে। তাহলে আমরা এই ছোট্ট পয়েন্টটা ধরতে পেরেছি। এই হচ্ছে স্পাইনাল কর্ড, এদিক থেকে আসলো পেইন, টাচ, টেম্পারেচার, এবং এরা ক্রস করে কোন দিকে চলে গেল? উল্টো পাশ দিয়ে উপরের দিকে চলে গেল। তাহলে কারো যদি এই অংশটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ডান পাশের ট্র্যাক্ট ক্ষতিগ্রস্ত হলে কোন পাশের পেইন, টাচ, টেম্পারেচার চলে যাবে? অন্য পাশে। এই ছোট্ট পয়েন্টটা ভোলা যাবে না। তার মানে কারা কারা ক্রস করে, এটাকে কিন্তু মনে রাখতেই হবে। আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকু বুঝে গেলাম। এবার চলে আসি হচ্ছে আমাদের এগুলো আমরা আর আসলে ডিটেলসে গেলাম না, আপনারা একটু দেখে রাখতে পারেন। আমরা আসলে হচ্ছে প্রত্যেকটা ট্র্যাক্টের আলাদা আলাদা করে পাথওয়েটা বোঝানোর চেষ্টা করি, কারণ এই প্রত্যেকটা ট্র্যাক্টের পাথওয়ে বোঝাটা পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। শুধু তাই না, কোন সেন্সেশন কোন রিসেপ্টরের মাধ্যমে আসে সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে এইভাবে আসলে পড়াটাকে গোছাতে হবে যে কোন সেন্সেশন কোন রিসেপ্টরের মাধ্যমে যায়, কোন ট্র্যাক্টের মাধ্যমে যায়, এবং লেশন হলে সেম সাইডের ক্ষতিগ্রস্ত অবস্থাটা পাবো নাকি অন্য পাশের সেন্সেশনটা চলে যাবে। তাহলে এইটাকে কিন্তু ভোলা যাবে না। এখন আসেন, আসলে পেইন হচ্ছে পাথওয়েটা আমরা জানি কোন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে যায়? ল্যাটারাল। আমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট বলতে গেলে 4 স্টার 5 স্টার যত স্টার বলতে পারেন তত স্টার একটা টপিক হচ্ছে এটা। এখানে কি কি আছে? মূলত অ্যাকিউট পেইন আর হচ্ছে ক্রনিক পেইন। হাতটাকে কেটে ফেললাম, তীব্র একটা ব্যথা হলো, এটার নাম অ্যাকিউট পেইন। পেটে মোচড় দিচ্ছে, এটা হচ্ছে ক্রনিক পেইন। কোনটাকে লোকালাইজ করতে পারছেন বলেন তো দেখি? অ্যাকিউট পেইনকে। কোনটা তাড়াতাড়ি ব্রেনে পৌঁছায়? অ্যাকিউট পেইন। কোন পেইনটাকে ঠিক মতো পুরোপুরি লোকালাইজ করা যায় না? ক্রনিক পেইন।
তাহলে এই পেনটা ব্রেন পর্যন্ত যেতেও তো সময় লাগে, তার মানে এটা একটু স্লোলি ট্রান্সমিশন হয়। বলেন তো দেখি স্লো ট্রান্সমিশন কার হবে? যার মাইলিন ফাইবার নেই, অর্থাৎ টাইপ সি ফাইবার। আর যার মাইলিন ফাইবার আছে অর্থাৎ এ ফাইবার, তার মাধ্যমে যাবে ফাস্ট পেইন। এই যে কয়েকটা কি পয়েন্ট, এগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। তাহলে আজকে আমরা এরকমভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক একটু আলোচনা করার চেষ্টা করলাম। এছাড়াও আপনাদের কয়েকটি হেডিং একটু শুধু বলে রাখি। এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট, এদের পার্ট কী কী, এদের ফাংশন কী কী, এগুলো যেমন আপনাদেরকে একটু জানতে হবে। কোন সেন্সেশন কোন রিসেপ্টরের মাধ্যমে যায় আমরা আবারও একটি চার্টের মাধ্যমে এনেছি, এগুলোকে আপনাদের জানতে হবে। সাথে সিএসএফের নর্মাল ক্যারেক্টারিস্টিক্সগুলো কি, এটা একটা 3 স্টার টপিক, এটা স্নেলের বই থেকে আমরা তুলেছি, এটাকে কিন্তু ভুল করা যাবে না। তার সাথেও ছোট ছোট কিছু রিফ্লেক্স আছে, যেমন উইথড্রয়াল রিফ্লেক্স, স্ট্রেস রিফ্লেক্স। এই দুটি রিফ্লেক্সের মধ্যে পার্থক্যটা কি, কে এক্সাইটেটরি কে ইনহিবিটরি, এরকম কিছু ব্যাপার আপনাদেরকে মনে রাখতে হবে। কর্টিক্যাল লোবার ফাংশনটা একটু সংক্ষেপে হলেও আমরা প্রথমে একটু বলার চেষ্টা করেছি, এবং এখানে আসলে আমরা আলাদা আলাদা করে বলার চেষ্টা করি মূল ক্লাসে। কে স্পিচের সাথে জড়িত, কে ভিশনের সাথে জড়িত, কিভাবে জড়িত, এবং কোন ধরনের লেসন হলে কি ফিচার্সগুলো পাবো, এগুলোর ডেসক্রিপশনটা আমরা একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করি। এখানে একটা গাইডলাইন আমরা একটু দিলাম। সাথে এর মাধ্যমেই আমাদের নিউরোফিজিওলজির বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা আনলাম। সব কিছুকে আনা সম্ভব না, এবং অল্প কিছু আমরা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করা যায় আপনাদের একটু উপকার হয়েছে। এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, বা বেশ ছোট ছোট কিছু টপিক যেগুলো আপনাদের একটু জিজ্ঞাসা রয়েছে যে না এগুলো একটু ডেসক্রিপশনটা একটু বড় করে দেওয়া যায়, আমরা সেগুলো নিয়ে একটু পরবর্তীতে আলাদা করে সেশন করার চেষ্টা করব। তাহলে নিউরোফিজিওলজির টপিকগুলো সম্পর্কে যদি কারো কোনো কোয়ারি থাকে একটু আপনারা চ্যাট বক্সে দিতে পারেন, অথবা আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি ট্রাই করব সেই অ্যান্সারগুলোকে দেওয়ার, এবং আপনাদের ক্লাসের কোন অংশগুলোকে একটু আরেকবার ভবিষ্যতে লাগতে পারে বা রিপিট করার প্রয়োজন হতে পারে আমাকে একটু জানালে আমি সেই অংশগুলো আবার একটু ডেসক্রিপশনটা ডিটেল করে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য পরীক্ষার শুভকামনা রইল। ভালো মতো সবাই প্রিপারেশনটা নেন। পরীক্ষার টাইমটাকে সময়টা চলে এসেছে, একটু গুছিয়ে প্রিপারেশন নিলে আশা করা যায় সাফল্য চলে আসবে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমরা উইথাউট ব্রেক নতুন আরেকটি টপিক সম্পর্কে একটু আলোচনা করব। সবাই একটু চা কফি যাই আছে সামনে, সেটাকে নিয়ে একটু বসে পড়েন। পুনরায় 30টা মিনিটের জন্য একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। আমাদের আজকের দ্বিতীয় সেশনটি হচ্ছে সিস্টেমিক ব্যাকটেরিওলজি। এমন কোনো পরীক্ষা নাই যেখানে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে নাই। বলা যায় এটা 3 স্টার একটা টপিক, এবং এর এই টপিকটা অনেক বড় একটা টপিক। আমরা আজকের এই সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আমাদের টার্গেটটি হচ্ছে কিছু অমূল্য বক্সকে তুলে ধরা এবং কিছু কি পয়েন্টগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা, যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। যেমন এটা আমাদের লেঞ্জের বইয়ের একটা ইম্পর্ট্যান্ট বক্স, যে কে কে অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং কে কে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে এই বক্সটা আপনাদেরকে পরীক্ষার আগের রাতেও দেখে যেতে হবে। আমরা এখান থেকে আলাদা করে জানবো কে অব্লিগেট অ্যারোব, কে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব, কে অ্যারো টলারেন্ট, কে মাইক্রো অ্যারোফিলিক। অ্যারো টলারেন্ট হচ্ছে যারা বাতাসের উপস্থিতি সহ্য করতে পারে। মাইক্রো অ্যারোফিলিক হচ্ছে যারা কম পরিমাণে অক্সিজেনের উপস্থিতি যদি থাকে তাহলে বৃদ্ধি ঘটাতে পারে। আর অব্লিগেট অ্যারোব হচ্ছে আমাকে অক্সিজেন দাও বাঁচবো, না দিলে মরে যাব। আর অব্লিগেট অ্যানারোব হচ্ছে উল্টোটা, অক্সিজেন দিয়েছ তো মরেছি। তাহলে এই যে পয়েন্টগুলো, যে আসলে কি বোঝায় অ্যারোব বা অ্যানারোব দ্বারা, এটাকে একটু বোঝার চেষ্টা করব। আর এক্সাম্পলগুলো একটু বোঝার চেষ্টা করব। সুপার অ্যান্টিজেন, সাধারণত আমরা জানি আমাদের শরীরে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনটাকে সবচেয়ে প্রথমে ধরতে পারে একটা বিশেষ সেল, যার নাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সে কি করে, এই অ্যান্টিজেনটাকে নিজের মধ্যে নিয়ে তারপর একটা বিশেষ পেপটাইডের মাধ্যমে এটাকে প্রকাশ করে। এই পেপটাইডগুলোকে বলা হয় এমএসসি কমপ্লেক্স। তার মানে প্রথমে একটা অ্যান্টিজেন ঢুকলো, তাকে ধরলো কে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সেটাকে প্রসেস করে কার মাধ্যমে প্রকাশ করলো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে। এই কমপ্লেক্সের মাধ্যমে সে কার কাছে গিয়ে এটাকে প্রেজেন্ট করবে, টি সেলের কাছে। এখন আমি যদি এমন একটা অ্যান্টিজেনের কথা বলি যে না, তাকে প্রকাশ করার জন্য এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সে কোনো দরকার নাই, সে একাই 100, সে সরাসরি
এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে কার কাছে নিজেকে উপস্থাপন করতে পারে? টি সেলের কাছে। তাহলে এই বিশেষ পাওয়ারধর সেলগুলোকেই, অ্যান্টিজেনগুলোকেই আমরা নাম দিব কি? সুপার অ্যান্টিজেন। তাহলে সুপার অ্যান্টিজেনের জন্য কার দরকার হয় না বলেন তো দেখি? মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের কোনো দরকার হয় না। আচ্ছা, উদাহরণটা মনে রাখতেই হবে, বিশেষ করে প্রথম 3-4টা উদাহরণ আমি বলবো, এই 4টা উদাহরণকে ভোলা যাবে না। তাহলে কে কে সুপার অ্যান্টিজেন? স্ট্যাফাইলোকক্কাসের ভেতরে একটা আছে যেটা ফুড পয়জনিং করে, যার নাম এন্টারোটক্সিন। আরেকটা আছে যেটা টক্সিক শক তৈরি করে, যেটাকে বলা হয় টক্সিক শক সিনড্রোম টক্সিন। আর অপরদিকে স্ট্রেপ্টোকক্কাসের ভেতর একটা টক্সিন রয়েছে যেটা আমাদের স্কারলেট ফিভার নামক একটা বিশেষ জ্বর তৈরি করে থাকে, যাকে বলা হয় হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন। তাহলে এই যে কয়েকটা নাম আমি বললাম, এরা সবাই কিন্তু সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে এই বক্সটা একটা 3 স্টার বক্স, এটা জানতেই হবে। আচ্ছা, ঠিক এরকমই আরও একটা টক্সিন আছে, সে বাবাজি হচ্ছে আরও ভিন্ন রকমের। সে কি করে? এখানে এমন কিছু ভাইরাস রয়েছে যারা প্রথমে একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তারপর সে তার ভেতরে ঢুকে পড়ে, তার ভেতরে গিয়ে তার যে ডিএনএ রয়েছে বা জিন ম্যাটেরিয়াল রয়েছে তার সাথে নিজেকে মিলিয়ে ফেলে। মিলিয়ে ফেলার পরে সেখানে তখন নতুন করে ওই ভাইরাসগুলো তৈরি হয় এবং এক সময় সে ওই ব্যাকটেরিয়ার প্রাচীরকে ছিন্ন ভিন্ন করে বাইরে চলে আসে। এই সাইকেলটাকে বলা হয় ব্যাকটেরিওফাজের সাইকেল, অথবা এটাকে আরেক নামে বলা হয় লাইসোজেনিক সাইকেল। এই সাইকেলের মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়ার টক্সিন তৈরি হয়ে থাকে তাহলেই তার নাম লাইসোজেনিক টক্সিন। তাহলে লাইসোজেনিক টক্সিনটা কি, এটা আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নাই। কিন্তু পরীক্ষায় এই ব্যাখ্যাটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণ। দেখেন এখানে এই 3টে উদাহরণ আছে, যেই 3টা উদাহরণ পরীক্ষায় ইনভ্যারিয়েবলি এসেছে। মনে রাখতে পারেন ডিবিসি নিউজ মানে কি? ডিপথেরিয়া, বোটুলিনাম, কলেরা। এই 3টা আলাদা করে মনে রাখবেন। আর তাছাড়াও এই বক্সে যাদেরকে আমরা তুলেছি প্রত্যেকটার নামই পরীক্ষায় এসেছে। তাহলে আমরা এই বক্সটাকে একটু ভালোভাবে নজর দেওয়ার চেষ্টা করব। আরও একটা নেমোনিক দিয়ে আমরা আরেকটা বিশেষ ব্যাকটেরিয়াগুলোকে চিনে থাকি, যাদেরকে বলা হয় ফ্যাস্টিজিয়াস ব্যাকটেরিয়া। মনে রাখবেন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা বলবে যে আমাদের জন্য বিশেষ পুষ্টি উপাদান দাও, আমাদের জন্য বিশেষ বিশেষ কিছু উপাদান দাও, তারপরেই আমরা বৃদ্ধি ঘটাবো। তার মানে কি? এরা রাজা জমিদারের মতো। এই যে বিশেষ কিছু ব্যাকটেরিয়া যাদের বৃদ্ধির জন্য বা গ্রোথের জন্য আলাদা কিছু উপাদানের দরকার হয়, তাদেরকেই বলা হয় ফ্যাস্টিজিয়াস ব্যাকটেরিয়া। তারা সাধারণ কোনো কালচার মিডিয়াতে গ্রো করবে না। মেইনলি উদাহরণটা মনে রাখবেন, এখানে একটা সূত্র দিয়ে দেওয়া হয়েছে। সূত্রটা যদি নাও মনে থাকে, এই নামগুলো কিন্তু ভোলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার চলে আসি, এরকম আরও কিছু ফ্যাস্টিজিয়াস ব্যাকটেরিয়াগুলোকে আমরা একটা ছোট ছোট বক্সে নিয়ে আসি। এই নামগুলোকে আলাদা করে মনে রাখার তেমন কোনো দরকার হবে না। এগুলো মনে রাখবেন এইভাবে, যে সকল ব্যাকটেরিয়ার নামের শেষে ELLA আছে তারা সবাই ফ্যাস্টিজিয়াস, এক্সেপ্ট হচ্ছে এই 2টা। তাহলে ফ্যাস্টিজিয়াস ব্যাকটেরিয়া সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা হয়ে গেল। এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে, ছোট্ট হলেও কি হবে? এই ছোট মরিচে যেমন ঝাল বেশি থাকে, এখান থেকে প্রশ্নটাও অনেকবার এসেছে। সেটা কীরকম? কোয়াগুলেস পজিটিভ এবং কোয়াগুলেস নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কারা? কোয়াগুলেস হচ্ছে কি? যেটা ক্লট তৈরি করে ফেলে। তাহলে ক্লট তৈরি করে ফেলে এরকম একটা এনজাইম হচ্ছে কোয়াগুলেস। এই কোয়াগুলেস যাদের ভেতর থাকে এরকম একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে স্ট্যাফ অরিয়াস। আর থাকে না যারা, তাদের 2টি উদাহরণ হচ্ছে এপিডার্মিডিস এবং স্যাপ্রোফাইটিকাস। আপনাদের কাছে প্রশ্ন যে এর মধ্যে কে ইউটিআই করে বলেন তো দেখি? এর মধ্যে সবচেয়ে বেশি ইউটিআইয়ের সাথে জড়িত হচ্ছে কে? স্যাপ্রোফাইটিকাস। কে ক্যাথেটারের ইনফেকশন করে বলেন তো দেখি? এপিডার্মিডিস। কে বয়েল বা ফারাঙ্কল বা স্কিনের ছোটোখাটো লেশন তৈরি করে? স্ট্যাফ অরিয়াস। তাহলে এই যে কয়েকটা লাইন বললাম, এগুলো পরীক্ষার লাইন। স্ট্যাফ বা স্ট্যাফাইলোকক্কাস মূলত দেখতে গোলাকার এবং অনেকগুলো মিলে একসাথে একটা ক্লাস্টার তৈরি করে থাকে। এই কলোনিটার মধ্য থেকে একটা বিশেষ পিগমেন্ট তৈরি হয়, যেই পিগমেন্টটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের। এবং শুধু তাই না, এই পিগমেন্ট ছাড়াও এর আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এই স্ট্যাফ অরিয়াসগুলো আমাদের নাকের ভেতরে অনেক দিন পর্যন্ত ক্যারিয়ার হিসেবে থাকতে পারে। তো এই ক্যারিয়ার হিসেবে দীর্ঘদিন এরা থাকলে দেখা যায় যে দীর্ঘদিন পর্যন্ত ইনফেকশনটা চলতে পারে। আচ্ছা,
তাহলে এখন আমরা এখানে সবগুলো ভিরুলেন্স ফ্যাক্টরের নাম একসাথে কিন্তু দিয়েছি। আমি বলবো এই বক্সের ছবি না তুলে আপনারা সেশন শেষ করবেন না, কারণ এখান থেকে 4-5টা বিভিন্ন সময়ে প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে কি, কারা কারা স্ট্যাফ অরিয়াসের ভিরুলেন্স ফ্যাক্টর। লেঞ্জে অনেকগুলো নাম অনেক বড়োভাবে দেওয়া, বিভিন্নভাবে বিস্তৃত করে দেওয়া। আমরা যেটা করব, আমরা এখান থেকে দেখেন একসাথে এই নামগুলোকে পড়ে ফেলব। তাহলে এগুলোর ব্যাখ্যাগুলো আমরা এই শর্ট সেশনে না দিতে পারলেও আমরা অন্ততপক্ষে একসাথে সাজিয়ে যে বক্সটা করা হয়েছে এই বক্সটা কিন্তু ভোলা যাবে না। আচ্ছা, এবার আসি কি কি ডিজিজ এই স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দ্বারা হয়। পরীক্ষায় যে নামগুলো বেশি আসে এর মধ্যে একটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস, আরেকটি আসে ওন্ড ইনফেকশন, সোয়াস অ্যাবসেস, প্যারোনাইকিয়া, অস্টিওমাইলাইটিস। এটা কিন্তু ভুল হয়ে যায়। অস্টিওমাইলাইটিসের সবচেয়ে মেইন অর্গানিজম কি? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। সোয়াস অ্যাবসেসের সবচেয়ে মেইন অর্গানিজম কে? স্ট্যাফ অরিয়াস। এবং আরও একটা তথ্য বলে দিই, এতদিন ধরে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিস, যেটা হার্টের ভালভের ইনফেকশন, তার সবচেয়ে ইম্পর্টেন্ট কজ জেনে এসেছিলাম কি? ভিরিডেন্স স্ট্রেপ্টোকোকাই, এটাই তো। কিন্তু মনে রাখবো, নতুনভাবে আমরা নতুন করে শিখব যে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিসের সবচেয়ে কমন অর্গানিজম হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। যদি মনে রাখবো যে প্রস্থেটিক ভালভের যেটা বসানো হয়েছে নতুন করে, এই প্রস্থেটিক ভালভের যদি কোনো ইনফেকশন হয়, এই ইনফেকশনের জন্য কিন্তু আবার স্ট্যাফ অরিয়াস দায়ী না, সেখানে দায়ী হচ্ছে কে? স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস। তাহলে বলেন তো দেখি, প্রস্থেটিক ভালভের অ্যান্ডোকার্ডাইটিস সবচেয়ে কমন কজ কে? স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস। নর্মাল ভালভ বা ন্যাচারাল ভালভ বা ন্যাটিভ ভালভ, তার ইনফেকশন হলে সবচেয়ে মেইন কারণ কে হবে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে আরও বেশ কয়েকটি ডিজিজ হয়ে থাকে। তার মধ্যে একটা সবচেয়ে মারাত্মক ডিজিজ হচ্ছে টক্সিক শক সিনড্রোম, যেটা ট্যাম্পন ইউজের সাথে মূলত জড়িত। এবং এদের ফিচারগুলোকে আমরা একটু একটু করে দেখব। তার আগে আমরা এক নজরে দেখে ফেলি স্ট্যাফ অরিয়াস দিয়ে কি কি ডিজিজ হয়। এই যে ফোরা, যেটাকে আমরা বলে থাকি বয়েল, এটা হয়। সেলুলাইটিস, সেটাও হয়। তার সাথে এই টক্সিক শক সিনড্রোম নামক একটা বিশেষ ঘটনা ঘটে, যেখানে শকের ফিচার পাওয়া যায়। তার মানে কি? শকের ফিচার মানে প্রেশার কমে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, শ্বাস নিতে তার কষ্ট হবে, টেম্পারেচার বেড়ে যাবে এবং ইনফেকশনের ফিচার পাওয়া যাবে। দেখা যাবে যে ভ্যাজাইনাল ডিসচার্জটা অনেক বেশি ফাউল স্মেলিং হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি একসাথে কিছু ফিচার একসাথে করে ফেলেছি, এগুলো হচ্ছে টক্সিক শক সিনড্রোমের ইম্পর্টেন্ট কিছু ফিচার। বলেন তো দেখি, চামড়াটা উঠে গিয়েছে না? তাহলে স্ক্যালডেড স্কিন সিনড্রোমের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা থেকেও অন্তত এই ছবিটার দিকে তাকিয়ে হলেও মনে রাখবো এটা কার দ্বারা হয়? স্ট্যাফাইলোকক্কাস নাকি স্ট্রেপ্টোকক্কাস? উত্তর হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস। আচ্ছা, এবার চলে আসি, আরও একটা বাচ্চার ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে তার স্কিনটা এভাবে করে পিলিং হয়ে গিয়েছে বা উঠে গিয়েছে। আচ্ছা, এই হচ্ছে সেই বিখ্যাত ভালভ যার ভেতর ছোট 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 অনেকগুলো ভেজিটেশন বা অ্যান্ডোকার্ডাইটিসের লেশন তৈরি হয়েছে। তাহলে ভালভটাকে ড্যামেজ করে ফেলেছে এইভাবে, তাই তো? দেখেন, এই ছবিটার দিকে তাকালে বোঝা যায় যে ইনফেক্টিভ অ্যান্ডোকার্ডাইটিসের ভালভগুলো কতটা ড্যামেজ হতে পারে। এখন একটা থ্রি স্টার টপিক, সেটা হচ্ছে কি, এমন কিছু স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আছে যাদেরকে কিন্তু নর্মাল মেথিসিলিন অ্যান্টিবায়োটিক ড্যামেজ করতে পারে না, অ্যান্টিবায়োটিক ব্যর্থ। এত শক্তিশালী স্ট্যাফাইলোকক্কাস, তার নামই হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এটা যেহেতু মেথিসিলিন অ্যান্টিবায়োটিক দ্বারা ধ্বংস হচ্ছে না, তাহলে কোন অ্যান্টিবায়োটিক দিলে এই ব্যাকটেরিয়াগুলো মরবে? 3টা নাম পরীক্ষার জন্য মনে রাখবেন। 1 ভ্যানকোমাইসিন, 2 লিনেজোলিড, 3 ড্যাপ্টোমাইসিন। এই অ্যান্টিবায়োটিকগুলো এই বিশেষ শক্তিশালী স্ট্যাফাইলোকক্কাসকে মেরে ফেলতে পারে। প্রশ্ন আসতে পারে, কেন এত শক্তিশালী হলো? তার একটা বিশেষ মিউটেশন বা পরিবর্তন হয়েছে। সেটা কোথায় হয়েছে? পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের মধ্যে হয়েছে। আচ্ছা, তাহলে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের পরিবর্তন হলে কে তৈরি হতে পারে? মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস তৈরি হতে পারে। এখানে দেখেন, এটাও একটা লেঞ্জের বক্স, মনে রাখতেই হবে। পরীক্ষায় একবার এসেছিল যে কোয়াগুলেস নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাস বাট সেন্সিটিভ টু নভোভায়োসিন, তাহলে অর্গানিজমের নাম কি? উত্তর এখানেই আছে,
স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস। মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস দ্যাট কজেস ইউটিআই, উত্তর কি তাহলে? স্ট্যাফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। তাহলে এই বক্স কিন্তু ভোলা যাবে না, এই বক্স থেকে প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসে। চলে আসি এরপরে, এখন প্রত্যেকটা যে বক্স দেখাবো প্রত্যেকটা বক্সই 3 স্টার বক্স, তাই 1 মিনিটও মনোযোগ সরানো যাবে না। দেখেন আরও একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা কি? ক্যাটালেস পজিটিভ কোন কোন ব্যাকটেরিয়াগুলো রয়েছে। ক্যাটালেস পজিটিভ ব্যাকটেরিয়ার একটা ছোট্ট তালিকাই আমরা করে ফেলেছি, এই তালিকাটা সবাই ছবি তুলে ফেলেন। ঠিক মনে রাখবেন, ক্যাটালেস পজিটিভ মনে রাখাটা যতটাই কঠিন, ক্যাটালেস নেগেটিভ মনে রাখাটা ততটাই সহজ। তাহলে চালাকি বুদ্ধি কি? ক্যাটালেস নেগেটিভের নামটাই শুধু মনে রাখি। ক্যাটালেস নেগেটিভের উদাহরণ কে? স্ট্রেপ্টোকোক্কাস। আরও একটা আছে পেপটো স্ট্রেপ্টোকোক্কাস। তাহলে এইভাবে করে আমরা ক্যাটালেসের ব্যাপারটা শিখে ফেললাম। ক্যাটালেস আসলে কাকে যেন ভাঙে ফেলে? হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে ফেলে, তাই তো? আচ্ছা, চলে আসি হচ্ছে এর পরবর্তী পয়েন্টটাতে। কোয়াগুলেস পজিটিভ আর নেগেটিভ, এটা আগেও যেমন দেখেছি, এখানে আমরা আবার বক্সে আলাদা করে দেখিয়েছি। তার মানে এটা জানতেই হবে। আচ্ছা, চলে আসি হচ্ছে এর পরবর্তী অংশটাতে। এটাও কিন্তু পরীক্ষার জন্য আরেকটি 3 স্টার বক্স। কোন কোন ব্যাকটেরিয়াগুলো অক্সিডেজ নামক এনজাইম যুক্ত থাকে, কাদের ভেতরে এই অক্সিডেজটা থাকে? তাহলে এই 4টা নাম ভোলা যাবে না, NVHP। তাহলে এইভাবে মনে রাখতে পারেন প্রথম শব্দগুলো দিয়ে, বা একবার এই পুরোটা মনে রাখেন, যেভাবেই হোক, কিন্তু এই মনে রাখাটা থাকতেই হবে। অক্সিডেজ পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে কারা কারা। আবার আমরা আরও একটা টপিক এখন নতুন করে শিখব। এই টপিকটা পরীক্ষার জন্য যদি বলা হয় 5টা সিস্টেমিক ব্যাকটেরিওলজি টপিক আপনারা পড়তে চান, তাহলে একটা হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস, আরেকটি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, আরেকটি হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আরেকটি হচ্ছে মাইকোব্যাকটেরিয়া, এবং তার সাথে আরেকটি হচ্ছে ইকোলাই। এই 5টা টপিক না পড়ে সিস্টেমিক ব্যাকটেরিওলজি মানে বলা যেতে পারে যে কল্পনা করা যায় না। তাই আমরা এই দ্বিতীয় টপিকটাতে একটু চলে আসি। স্ট্রেপ্টোকক্কাস, এটা চেইনের মতো দেখতে, তার প্রথম প্রশ্নটা আসে এই বক্স থেকে। যদি সবচেয়ে ইম্পর্টেন্ট বক্স বলা হয় স্ট্রেপ্টোকক্কাসের, তাহলে এটা কি বক্স? এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসকে কালচার করলেন, কালচার করার পরে কালচার প্লেটের ভেতরে দেখতে পাবেন যে এইভাবে করে হিমোলাইসিস হয়ে হয়ে একটা জোন তৈরি করেছে। এই ব্যাকটেরিয়াগুলোর চারিদিকে হিমোলাইসিস হয়ে হয়ে যে একটা জোন তৈরি হয়, এটাকে বলা হয় হিমোলাইটিক জোন। এই জোনটা যদি একদম সাদা হয়ে যায়, তাহলেই তার নামটা হয় বিটা হিমোলাইটিক। যদি পুরোপুরি সাদা না হয়, তাহলে হয় আলফা হিমোলাইটিক। আর ব্যাকটেরিয়ার চারিদিকে যদি এরকম কোনো হিমোলাইটিক জোন নাই তৈরি হয়, তাহলে তার নাম হয় গামা হিমোলাইটিক। ছবি দেখে ফেলেন, এটা কি তাহলে বলে ফেলেন তো দেখি। এটা হচ্ছে বিটা হিমোলাইটিক, এটাকে কি বলবেন? আলফা হিমোলাইটিক। এখানে কোনো হিমোলাইটিক জোনই তৈরি হয়নি। তাহলে উদাহরণটা কিন্তু জানতেই হবে যে কোনটা কীরকম হয়। চলে আসি এরকম আরেকটি ইম্পর্ট্যান্ট ভিরুলেন্স ফ্যাক্টরের বক্স, যে স্ট্রেপ্টোকক্কাসের যে জীবাণুটা কেন এত শক্তিশালী, কি কি তার শক্তিশালী উপাদান আছে। এই উপাদানগুলোর ভেতরে এতগুলো যদি নাও মনে থাকে, তাহলে এই 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, এই 3টাকে ভোলা যাবে না। এর একটা অ্যান্টিজেনের নাম হচ্ছে বা টক্সিনের নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন, যেটা কোন ফিভার তৈরি করে থাকে বলেন তো দেখি? স্কারলেট ফিভার তৈরি করে থাকে। আচ্ছা, কার পাসটা থিক হয় বলেন তো? থিক পাস হচ্ছে স্ট্যাফাইলোকক্কাসের হয়। আর থিন পাসটা কার হয় বলেন তো দেখি? পাতলা পাস কার হয়? স্ট্রেপ্টোকক্কাসের হয়। কেন স্ট্রেপ্টোকক্কাসের পাসটা এত পাতলা হয়ে যায়? পুঁজটা পাতলা হওয়ার পেছনে কারণ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাসের একটা বিশেষ এনজাইম রয়েছে, যার নাম হায়ালুরনিডেস, যেটা স্প্রেড করে ফেলে। কাকে স্প্রেড করে ফেলে? এই পাসটাকে স্প্রেড করে ফেলে। আচ্ছা, আমরা ছবির মধ্যে ভিরুলেন্স ফ্যাক্টরগুলোকে দেখতে পাচ্ছি। তো এই ভিরুলেন্স ফ্যাক্টরের ছবিটা আপনারা রাখতে পারেন। পরীক্ষার সময় এই ছবিটা চোখের সামনে যদি ভাসে, তাহলে ভিরুলেন্স ফ্যাক্টরগুলো মনে পড়ে যাবে। দেখেন, স্ট্রেপ্টোকক্কাসের ইনফেকশনটা আমি এইভাবে মনে রাখি: নাক, কান, গলা, ফুসফুস। নাকে কি করে? সাইনোসাইটিস। কানে কি করে? অটাইটিস মিডিয়া। গলায় কি করে? ফ্যারেঞ্জাইটিস। ফুসফুসে কি করে? নিউমোনিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দ্বারা নিউমোনিয়া হয়। তাহলে এই 4টাকে প্রথমে শিখে ফেললাম। এরপরে আসেন হার্ট, একটাই মেইন ডিজিজ, রিউম্যাটিক ফিভার। এরপরে আসবেন হচ্ছে স্কিন,
স্কারলেট ফিভার। স্কিনে কি? স্কারলেট ফিভার। এরপরে আসবেন কিডনি, গ্লোমেরুলো নেফ্রাইটিস, এবং এর সাথে মনে রাখবেন পা। নিচে চলে আসলেন, পায়ের ফাসা, মাসেলের সাথে সাথে যে ফাসাগুলো থাকে সেই ফাসাগুলোর ভেতর ইনফেকশন হয়ে যায়, যাকে বলা হয় নেক্রোটাইজিং ফাসাইটিস। আমরা একটা ছবি দেখি তাহলে তো মনে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে একটা একটা করে দেখি। এই যে একটা বাচ্চা যার জ্বর হয়েছিল, গায়ে প্রচণ্ড লাল লাল ছোপ ছিল, তার টাংটা দেখে কি মনে হচ্ছে? একটা স্ট্রবেরির মতো মনে হচ্ছে, তাই না? এই স্ট্রবেরি টাং ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ স্কারলেট ফিভার। আচ্ছা, এই বাচ্চাটারই স্কিনে দেখেন, বা এরকম বাচ্চাদেরই স্কিনে দেখবেন এইরকম করে লাল লাল ছোপ দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, তার মানে ম্যাকুলোপ্যাপুলার একটা র্যাশ তৈরি হয়। আচ্ছা, তার সাথে এই বাচ্চাদের যখন জ্বরটা একটু কমতে থাকে ওই সময়গুলোতে গিয়ে দেখা যায় তার কিউবিটাল ফসাতে এই জায়গাতে একটা ছোট ছোট পেটিচি পাওয়া যায়, এটাকে বলা হয় পাস্তিয়াস সাইন। শব্দগুলো যে বলছি এগুলো প্রত্যেকটাই অবজেক্টিভের অপশন। তাহলে পাস্তিয়াস সাইন, স্ট্রবেরি টাং এবং একই সাথে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ কার বৈশিষ্ট্য? স্কারলেট ফিভারের। যদি কেউ মডেল টেস্ট বিভিন্ন সময় দিয়ে থাকেন, আগে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই বক্সের সাথে পরিচিত হওয়ার কথা যে আইজিএ প্রোটিয়েস কোন কোন ব্যাকটেরিয়া তৈরি করে থাকে। এই এনজাইমটা তৈরি করে থাকে যেসব ব্যাকটেরিয়া, তাদেরকে কিন্তু আমরা একসাথে করে ফেলেছি। এবার চলে আসি হচ্ছে গ্রাম নেগেটিভ কক্কাই। তার মানে কি? গ্রাম স্টেইন করলে এরা সাধারণত আগের স্টেইনটাকে ধরে রাখতে পারবে না, এর জন্যই তো নামটা হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে একসাথে আগে নামগুলো একটু বলি আমরা, কারা কারা এরকম গ্রাম নেগেটিভ? নিশেরিয়া, মোরাক্সজেলা এবং হচ্ছে ভেইলোনেলা। তাহলে একটু দেখে রাখবেন গ্রাম নেগেটিভ কক্কাই আসলে কারা। মূলত পরীক্ষায় এই নিশেরিয়া থেকে প্রশ্নগুলো আসে। কিভাবে আসে? এই নিশেরিয়াটা দেখেন, গ্রাম নেগেটিভ কক্কাই ঠিক আছে, কি কক্কাই? দুইটা একসাথে আছে, তার মানে ডিপ্লোকক্কাই। এদের কি পিলি বা ছোট 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 মানে সুতার মতো বস্তু আছে? এই পিলি হচ্ছে এর একটা ভিরুলেন্স ফ্যাক্টর, যেটা দ্বারা সে জীবাণু খুব সহজেই আক্রমণ করতে পারে। আচ্ছা, আর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা কি কি রোগ তৈরি করে। নিশেরিয়া দিয়ে গনোরি হয়, বা নিশেরিয়া গনোরি দিয়ে কোন রোগটা হয়ে থাকে? গনোরিয়া। ছবিটার দিকে খেয়াল করলেই কিন্তু আমার আর বলতেও হচ্ছে না যে গনোরিয়ার ম্যানিফেস্টেশনগুলো কি কি। আচ্ছা, তাহলে এক নজর দেখে ফেললাম এটা আমরা। এবার চলে আসি, এই গনোরিয়ার থেকে অনেক সময় আরেকটা ডিজিজও ট্রান্সফর্মড হতে পারে, সেটা হচ্ছে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। লোয়ার অ্যাবডোমিনাল একটা পেইন হবে, ভ্যাজাইনাল একটা ফাউল স্মেলিং ডিসচার্জ হবে, তার সাথে ইউটেরাসের ভেতর কিছু ইনফ্ল্যামেটরি ফিচার চলে আসবে। তাহলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এটা নিশেরিয়ার একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে হলে কি হবে? এই চোখের ভেতরে ময়লা জমে যাবে, এটাকে আমরা কি বলে থাকি? কনজাংটিভাইটিস। এবং এই কনজাংটিভাইটিসের আরেকটি আলাদা নাম হচ্ছে কি? অপথ্যালমিয়া নিউনেটোরাম। তাহলে এটাও নিশেরিয়া গনোরির একটা বৈশিষ্ট্য। আমরা এই ছকটাকে আর ডিটেলসে আলোচনা করলাম না, মেইনলি আমরা যে ম্যানিফেস্টেশনগুলো এতক্ষণ বললাম তার মধ্যে অনেকগুলো ম্যানিফেস্টেশন এখানে চলে এসেছে। মনে রাখবেন, নিশেরিয়া মেনিনজাইটিস এটা গনোরিয়া করবে না, আবার নিশেরিয়া গনোরি এটা মেনিনজাইটিস করবে না। তার মানে নিশেরিয়ার ম্যানিফেস্টেশন বললে গনোরিয়াও আসবে, মেনিনজাইটিসও আসবে। আচ্ছা, এবার আসেন মেনিনজাইটিসের কিছু ফিচার্স আমরা এখানে দেখিয়েছি, চাইলে এটার ছবি রাখতে পারেন, তবে এই ফিচার্সগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। আচ্ছা, এবার এটা আরও একটা ইম্পর্ট্যান্ট বক্স, পরীক্ষায় আসে কিভাবে বলি। অ্যানারোবিক গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আবার আসে যে স্পোর ফর্মিং, স্পোর নন ফর্মিং। তাহলে দেখেন তো দেখি, স্পোর ফর্মিং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোন দুইটি? ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম। এর মধ্যে কোনটা হচ্ছে অ্যারোবিক? ব্যাসিলাস। কোনটা অ্যানারোবিক? ক্লস্ট্রিডিয়াম। সেটা অ্যানারোবিক গ্রোথ হয়ে থাকে। বাকি এরা সবাই কি? অ্যারোবিক, কারণ এখানে পজিটিভ থাকা মানে এটা অ্যানারোবিক কন্ডিশনে গ্রোথ করছে। আর এদের কোনোটারই কি হচ্ছে না? দেখেন তো দেখি, স্পোর ফরমেশন হচ্ছে না। এদেরকে মনে রাখার একটা সূত্র হচ্ছে কি বলেন তো? ABCDL। এতে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, বিতে হচ্ছে কি? ব্যাসিলাস, সিতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ডিতে হচ্ছে ডিপথেরিয়া, আর এলে হচ্ছে লিস্টেরিয়া। তাহলে এই নামগুলো কিন্তু ভোলা যাবে না। ব্যাসিলাসের ক্ষেত্রে আমরা এভাবে করে হচ্ছে দেখে ফেললাম যে ব্যাসিলাসের সাথে ক্লস্ট্রিডিয়ামের মূল পার্থক্যটা কি। এতক্ষণ ধরে যেটা আমি বললাম সেই কথাটাই কিন্তু এখানে সংক্ষেপে আছে।
এটা আর বিস্তারিত আলোচনা করলাম না, এগুলো আমরা একটু লং ক্লাসে সময় নিয়ে আলোচনা করি যে স্পোরের পজিশনটা কেমন হয়, কার ক্ষেত্রে কেমন স্পোরটা আমরা পেয়ে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, শুধু টাচ দিয়ে গেলাম। আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম টিটানি থেকে যে রোগগুলো হয় তার মধ্যে একটি হচ্ছে টিটেনাস, যেখানে দেখেন অপিস্থোটোনাস হয়েছে, যেটা আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি, কার্ভেচারটা এরকম হয়ে গিয়েছে। এবং ক্লস্ট্রিডিয়াম টিটানির যে স্পোরগুলো, এই স্পোরগুলো একটা প্রান্তে থাকে, এটাকে বলা হয় আমাদের টার্মিনাল স্পোর। আচ্ছা, তাহলে ক্লস্ট্রিডিয়াম টিটানি আমরা স্পোরের লোকেশনটা দেখে ফেললাম। এর সাথে আরও একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, টিটেনাস হয়ে গেলে আমাদের ফেসের ভেতরে দুটা বিশেষ বৈশিষ্ট্য চলে আসে। একটা হচ্ছে ট্রিজমাস, এভাবে করে কনস্ট্রিকশন হয়ে থাকে, এবং রাইসাস সার্ডোনিকাস, এই দুটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফেসে যখন ক্লিনচিং হয় তখন এরা তৈরি হয়ে থাকে। তাহলে ট্রিজমাস, রাইসাস সার্ডোনিকাস এবং পিঠ বাঁকিয়ে যাওয়া অপিস্থোটোনাস, এটা টিটেনাসের বৈশিষ্ট্য। এটা স্ক্রিনশট রাখেন বা আপনারা ছবি ক্লিপ রাখতে পারেন যে ফ্ল্যাসিড প্যারালাইসিস কারা কারা করে থাকে, পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা চলে আসি হচ্ছে এই শব্দগুলো আমরা খুব বেশি আলোচনা করলাম না। বোটুলিজম থেকে একটা জিনিসই আসে পরীক্ষায়, যে এটা এমন একটা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দ্বারা হয়ে থাকে যেটা ক্যান্ড ফুডে পাওয়া যায়, এবং আগে চোখ প্যারালাইসিস হয়, তারপর মুখ, তারপর গলা, মানে ডিসেন্ডিং প্যারালাইসিস হয়। এখানে আমরা বাচ্চাটার ক্ষেত্রে তাই দেখতে পাচ্ছি। ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল থেকে যে রোগটা হয়, আপাতত আমরা সেই রোগটার নাম অন্তত ভুলবো না, এটাকে বলা হয় সিউডো মেমব্রেনাস কোলাইটিস। কোনো দীর্ঘ সময় ধরে কোনো অ্যান্টিবায়োটিক যদি খাওয়া হয় তাহলে কিন্তু এই রকম একটা কোলনের অসুবিধা হতে পারে, প্রচণ্ড পরিমাণে তখন ডায়রিয়া হয়, এবং ডায়রিয়ার সাথে কারো কারো ব্লাডি ডিসচার্জ পর্যন্ত চলে আসে। আমরা এবার চলে আসি একটা সুন্দর প্রশ্নে, সেটা হচ্ছে ল্যাকটোস ফার্মেন্টার ব্যাকটেরিয়া, ল্যাকটোস নন ফার্মেন্টার ব্যাকটেরিয়া। একটা বিশেষ কালচার মিডিয়া আছে যার নাম ম্যাককনকিস অ্যাগার মিডিয়া। এই ম্যাককনকিস অ্যাগার মিডিয়াতে যদি এই সব ব্যাকটেরিয়াগুলো রাখা হয়, যে দেখেন ব্যাকটেরিয়াগুলোকে রাখা হয়েছে, তাদের কিছু কালার চেঞ্জ হয়। এর মধ্যে যারা ল্যাকটোস ফার্মেন্ট করে ফেলে তাদের কলোনির কালারটা হয়ে যায় কি কালারের? পিঙ্ক। যারা ল্যাকটোসটাকে ফার্মেন্ট করতে পারে না ওই সব ব্যাকটেরিয়ার কলোনির কালারটা কি হয়ে থাকে? সাদা বা কালারলেস। তাহলে এই পিঙ্ক কালার কাদের হচ্ছে আর কালারলেস কাদের হচ্ছে, তার থেকে কিন্তু আমরা ল্যাকটোস ফার্মেন্টিং কারা আর নন ফার্মেন্টিং কারা সেটা কিন্তু জেনে যেতে পারবো। কোথায় আছে এই কথাগুলো? ল্যাকটোস ফার্মেন্টিং এবং নন ফার্মেন্টিং, এটা মূলত প্রশ্নটা আসে লেঞ্জের এই বক্স থেকে। তাহলে একটু দেখে ফেলি। ই কোলাই, অ্যান্টারোব্যাক্টর, ক্লেপশিলা, এরা কি ল্যাকটোস ফার্মেন্ট করে। নিচের এই ব্যাকটেরিয়াগুলো ল্যাকটোস কি নন ফার্মেন্টার। তাহলে মাঝে মাঝে আমরা খুঁজে বেড়াই যে প্রশ্নগুলো আসলে কই থেকে আসে। দেখেন আমরা কিন্তু নোটও করে ফেলি যে আসলে প্রশ্নগুলো লেঞ্জের কোথা থেকে আসে। চলে আসি, আরও একটা প্রশ্ন আসে যে অ্যান্টারোব্যাকটেরিয়াসি, যাদের কিছু বৈশিষ্ট্য আছে, অনেক লম্বা তালিকা, মেইনলি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট আর জিআই ট্র্যাক্টে ডিজিজ তৈরি করে। এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এবং এইসব ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন পেলেও বাঁচতে পারবে, আবার অক্সিজেন যদি একটু কমিয়েও ফেলা হয় তখন আবার তারা ওভাবে করে অ্যাকোমোডেট করে ফেলে। মেইনলি এদেরকে জন্য বলা হয় ফ্যাকাল্টেটিভ অ্যানারব। আচ্ছা, আসল কথাটা হচ্ছে যে এদের কিছু ব্যাকটেরিয়া আছে শুধু এন্টেরিক ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্টে ডিজিজ তৈরি করে, কিছু এদের মধ্যে আছে যারা শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক্টে ডিজিজ তৈরি করে। তাহলে আমরা এইভাবে করে তালিকাটা পেয়ে যাব। ই কোলাই একই সাথে এন্টেরিক ট্র্যাক্ট এবং ইউরিনারি ট্র্যাক্ট দুই জায়গারই ডিজিজ তৈরি করতে পারে। আচ্ছা, আরও একটা এরকম 3 স্টার বক্স হচ্ছে কোনটা? সেটা হচ্ছে নিচের এই বক্সটা। দেখেন একটু আগেই যেটা শিখলাম, ল্যাকটোস ফার্মেন্ট করবে কারা, কারা একেবারেই ফার্মেন্ট করবে না, কারা করবে কিন্তু দেরিতে গিয়ে করবে। এই বক্সটা তাই ছবি তুলে ফেলেন, এবং এটা 3 স্টার বক্স, না জেনে পরীক্ষায় যাওয়া যাবে না। আচ্ছা, মাইকোব্যাকটেরিয়াম, বেশিক্ষণ আর আপনাদের সময় নেওয়া যাবে না, অনেক রাতও হয়ে যাচ্ছে, 5 থেকে সর্বোচ্চ 7-8 মিনিট, একটু ধৈর্য রাখেন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থেকে একটা প্রশ্ন আসে, এই কমপ্লেক্সের ভেতর কারা থাকে? 3টা, টিবি মানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বোভিস এবং আফ্রিকানাম, এই 3টাকেই বলা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। একটা প্রশ্ন আসে যে এদের সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি? ওই যে লাল কালার করা, দেখেন মাইকোলিক অ্যাসিড নামক একটা বিশেষ অ্যাসিড থাকে যেটা লিপিড রিচ সেল মেমব্রেন সেল লেয়ারটাকে তৈরি করে থাকে। তাহলে বলেন তো দেখি, সেল ওয়ালের ভেতরে আমাদের প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? মাইকোলিক অ্যাসিড পাওয়া যায়।
কার পাওয়া যায়? মাইকোব্যাকটেরিয়ামের। এর জন্য নামটা কিন্তু মাইকোব্যাকটেরিয়াম হয়েছে। প্রাইমারি সাইট অফ টিবি লিস্ট, এই লিস্টটা কিন্তু ভোলা যাবে না। লিস্টে কে কে আছে? লাং, ইন্টেস্টাইন, স্কিন এবং টনসিল। এদের ভেতর প্রাইমারিলি টিবি হতে পারে, অর্থাৎ প্রথমবারের মতো যদি টিবি হয় এইসব সাইটগুলো এফেক্টেড হতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে প্রাইমারি টিউবারকুলোসিস আর পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিসের পার্থক্য কী? এটা আমরা প্রায় 5 থেকে 7 মিনিট বিস্তারিত আলোচনা করে এটা বোঝানোর চেষ্টা করি। আপনাদের জন্য শুধু ছোট্ট 3টা পয়েন্ট বলে দিচ্ছি। প্রাইমারি টিবি দেখেন এখানে একটা বিশেষ ফোকাস তৈরি হয়, এই জায়গাগুলোতে হয়, এগুলোকে বলা হয় গোন্স ফোকাস, এবং এই ফোকাসগুলো মূলত ক্যাজিয়েটিং নেক্রোসিসের কারণে হয়। কোন ধরনের নেক্রোসিস? ক্যাজিয়েটিং নেক্রোসিস। আচ্ছা, এরপরে এর সাথে কিছু লিম্ফ নোড ফুলে যায়, এটাকে বলা হয় লিম্ফ অ্যাডেনোপ্যাথি। এই পাশে যে একটা গোন্স ফোকাস হলো আর এই পাশে যে একটা লিম্ফ নোড ফুলে গেল, এই দুইটাকে মিলে একত্রে কি বলে? গোন্স কমপ্লেক্স, বা এটাকে আরেক নামে কি বলে? প্রাইমারি কমপ্লেক্স অফ র্যাঙ্কি। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা একটু বুঝে ফেললাম। আর যদি পরে গিয়ে কারো টিবি হয়, আগে টিবিটা শুকিয়ে গিয়েছে, হিল হয়ে গিয়েছে, পরে নতুন করে আবারও যক্ষা হয়েছে, তাহলে একটা ক্যাভিটির মতো পাওয়া যায়। এই ক্যাভিটি ছাড়াও দেখা যায় যে উপরের লোবটাতে তখন হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। আমার সাথে সাথে মনে রাখবেন, সব সময় প্রাইমারি টিবি শুকিয়ে থাকে বা হিল হয়ে থাকে ক্যালসিফিকেশনের মাধ্যমে, আর পোস্ট প্রাইমারি বা পরবর্তীতে যে টিবিটা আবার হয় সেটা হিলিং হয়ে থাকে ফাইব্রোসিসের মাধ্যমে। এটা ভোলা যাবে না। এই হচ্ছে সেই প্রাইমারি টিবির একটা এক্স রে। এই হচ্ছে লিম্ফ নোড ফুলেছে, এটা হচ্ছে লিম্ফ অ্যাডেনোপ্যাথিটাকে দেখানো হচ্ছে। আর দেখেন এটা হচ্ছে পোস্ট প্রাইমারি, ওই যে রাইট লাংয়ের উপরের দিকে একটা ফাইব্রোটিক লেশন পাওয়া যাচ্ছে। চলে আসেন, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস দিয়ে আমরা বলি দেখতে কেমন দেখায় এক নজর একটু আমরা দেখে ফেললাম। আচ্ছা, এখন আমরা নতুন কিছু টেস্ট করি টিবির জন্য, তাই তো? টিবির জন্য যে কিছু টেস্ট করি তার মধ্যে একটা হচ্ছে জিন এক্সপার্ট। যদি বলা হয় 3টি মলিকুলার টেস্টের নাম বলেন যেটা টিবির জন্য করা হয়, একটা হচ্ছে জিন এক্সপার্ট, আরেকটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এবং আরেকটি হচ্ছে লাইন প্রোব অ্যাসে। খুব কঠিন প্রশ্ন হলে মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন পাওয়া যাচ্ছে, তাই একটু বলে ফেললাম। খুব বেশি প্রেশার নেওয়া দরকার নেই, এটা খুব বেশি ইম্পর্টেন্ট তথ্য না। আচ্ছা, এমটি টেস্ট, এটা কিন্তু ভোলা যাবে না। এমটি টেস্ট বলতে আমরা কি বুঝি একটু ছবি দেখি তাহলে। এইভাবে করে আমরা ইন্টারডার্মাল একটা বিশেষ উপাদান দিয়ে থাকি যার নাম পিপিডি, পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। এই উপাদানটা দেওয়ার পরে একটা বিশেষ ইনডিউরেশন হয়, ফুলে ওঠে, শক্ত হয়ে ওঠে। কতটুকু ফুলে ওঠে তার উপর ভিত্তি করে আমরা এমটি ইন্টারপ্রিটেশন করি। যদি 10 মিলিমিটারের চেয়ে বেশি হয়ে যায় তাহলে পজিটিভ, 6 থেকে 9 হলে ইকুইভোকাল, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, 5-এর নিচে হলে এটাকে তখন আমরা বলবো কি? নেগেটিভ। কোন কোন ক্ষেত্রে এমটি টেস্ট নেগেটিভ কিন্তু আসলে তার যক্ষা আছে বা টিবি আছে, তাহলে তাদেরকে আমরা কি নেগেটিভ বলবো বলেন তো? ফলস নেগেটিভ। আসলে নেগেটিভ দেখাচ্ছে, বাস্তবে নেগেটিভ না। তাদের একটা বিশেষ অবস্থা তৈরি হয়েছে বডিতে, যার কারণে এমটি টেস্টটা পজিটিভ আসছে না, কিন্তু ঠিকই তার ভেতর কি আছে? যক্ষা আছে। এই বক্সটা ছবি তুলে রাখেন। এর মধ্য থেকে এই নিচের কথাগুলো ভুলে গেলেও কর্টিকোস্টেরয়েড, লেপ্রোসি, ম্যালনিউট্রিশন, ইমিউনোসাপ্রেশন, সার্কয়েডোসিস, মিলিয়ারি টিবি, এই শব্দগুলোকে ভোলা যাবে না। এই শব্দগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, লেপ্রোসি, লেপ্রোসি হচ্ছে কিছু ওয়েল ডিফাইন্ড কিছু লেশন তৈরি হয়। দেখেন এই যেরকম এই জায়গাটার মধ্যে সেন্সেশনটা চলে যায়, অ্যানাস্থেটিক লেশন। সেন্সেশন চলে যাওয়ার সাথে সাথে এই জায়গাটার মধ্যে দেখা যায় হেয়ার লস হয়ে যায়। তার মানে লেপ্রোসি কয়েক রকমের হয়। এরকম সুন্দর লেপ্রোসিও হতে পারে যেখানে অল্প পরিমাণে লেপ্রোসির ব্যাকটেরিয়া আছে, যাকে টিউবারকিউলয়েড লেপ্রোসি বলে। অথবা দেখতে অনেকটা এই যে এরকম আমরা আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি, অথবা এরকম বিদঘুটে হয়ে যেতে পারে যেখানে ব্যাকটেরিয়া অনেক বেশি, যেটা মুখের ভেতর নোডিউল তৈরি করেছে অনেক বেশি। এটাকে বলা হয় লেপ্রোম্যাটাস লেপ্রোসি। এবং তাহলে দুইটার পার্থক্য আছে। পার্থক্যটা আমরা কোথা থেকে পড়ব? কারো কারো লেপ্রোসি হয়ে রিস্ট ড্রপ, ফুড ড্রপ অর্থাৎ নার্ভের পলসি নিয়েও কিন্তু আসতে পারে। দেখেন এই হচ্ছে সেই পার্থক্য। একবার ছবি তুলে ফেলেন, ডেভিডসন থেকে এই বক্সটা আসে, এবং এই বক্সটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাইক্রোবায়োলজির কোশ্চেন এখান থেকেই দিয়ে থাকে। তাহলে কোন লেশনটা কতটুকু সার্কামস্ক্রাইবড, কে বেশি পরিমাণে অ্যানাস্থেশিয়া হয়, কার ভেতরে নার্ভটা তাড়াতাড়ি লস হয়ে যায়, এই যে কয়েকটা ব্যাপার, এটা এই পার্থক্য থেকে আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে শেখানোর চেষ্টা করি। আচ্ছা,
পিগমেন্ট প্রডিউসিং কিছু ব্যাকটেরিয়ার লিস্ট আমি দিয়ে দিয়েছি। আমার টার্গেট হচ্ছে এই লিস্টটা অন্তত যাতে আপনাদের খাতে মানে শিটের ভেতর মানে যেটা আপনারা নিজেরা তৈরি করছেন নোট করে করে এই স্লাইডগুলো দেখার সাথে সাথে সেখানে থাকে। তাহলে এই পিগমেন্ট কারা কারা তৈরি করে এই বক্সটার ছবি তুলে রাখবেন। এই হচ্ছে সেই বিভিন্ন পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া দেখে ফেললাম আমরা। টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল, সাধারণ নিউমোনিয়া আর কিছু অ্যাটিপিক্যাল বা ভিন্নধর্মী নিউমোনিয়া কারা কারা তৈরি করে থাকে, প্রশ্ন আসার চান্স অনেক 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 বেশি। তাই এই বক্সটাকে মনে রাখতেই হবে। এবং এই হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়া, একটা লোব শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, ফুসফুসে বিভিন্ন জায়গাতে একসাথে বিভিন্ন রকম ওপাসিটি আমরা পাচ্ছি, এটাকে বলা হয় অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। তাহলে অর্গানিজমের নামটা দেখে ফেললাম আমরা, আর ছবিটার মাধ্যমে দেখে ফেললাম আসলে টিপিক্যালটা কেমন হয় আর অ্যাটিপিক্যালটা কেমন হয়। অ্যাটিপিক্যালে সাধারণত ড্রাই কাফ থাকে, ফিভারটা হয় একটু লো গ্রেড, কিছু সিস্টেমিক ফিচার থাকে যেমন বডি এক, মায়ালজিয়া, লিথার্জি, এগুলো বেশি থাকে অ্যাটিপিক্যালের ভেতরে। আজকের জন্য সর্বশেষ স্লাইড, এবং এর মাধ্যমে আমরা মাইক্রোবায়োলজির মানে সিস্টেমিক ব্যাকটেরিওলজির অংশটাতে কিছু ইম্পর্টেন্ট বক্স দেখানোর চেষ্টা করেছি। এই বক্সটা থেকে কিভাবে প্রশ্ন আসে যে কারা কারা ওয়াটারি ডায়রিয়া করে এবং কোন কোন ব্যাকটেরিয়াগুলো ব্লাডি ডায়রিয়া করে। ওয়াটারি ডায়রিয়াটাকে আরেক কথায় বলা হয় সিক্রেটরি ডায়রিয়া, আর ব্লাডি ডায়রিয়াটাকে আরেক কথায় বলা হয় হচ্ছে আমাদের মূলত ইনফ্ল্যামেটরি ডায়রিয়া বা এটাকে ইনভেসিভ ডায়রিয়া। তো এই বক্সটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বক্স। ফ্র্যাঙ্কলি স্পিকিং এখান থেকে প্রতি সেশনে একটা করে প্রশ্ন পাওয়া যায়, তাই সবাই প্রত্যেকটা নামকে ধরে ধরে মনে রাখার একটু চেষ্টা করবেন। আমি কোনো সূত্র দিচ্ছি না, কারণ সূত্রের জন্য আবার আলাদা সূত্র লাগতে পারে। তাই এই বক্সটার ছবিটা দেখানোর মাধ্যমেই আমরা সবাইকে এই দুটি সেশন একসাথে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটু সুইফট পড়ানোর চেষ্টা করেছি, কিছু বক্স যেগুলো বোঝানোর ছিল না সেগুলোকে দেখানোর চেষ্টা করেছি এবং কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। একটি 5 ঘন্টার ক্লাস কখনোই 30 মিনিটে দেখানো সম্ভব না বা পড়ানোও সম্ভব না। শুধু আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা কয়েকটি ইম্পর্টেন্ট স্লাইডগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, বা কিভাবে কোন টপিকটাকে বুঝতে হবে বা পড়তে হবে সেটাকে একটু পাথ হয়ে দেখানোর চেষ্টা করেছি। যদি খানিকটা উপকার হয় সেটাই আজকের জন্য সার্থক। আপনাদের সবার মতামতগুলো একটু কমেন্টে জানাবেন, কি করলে আরেকটু ভালো করা যেত, আমরা পরবর্তী সেশনগুলো আরেকটু কীভাবে ভালো করতে পারি। আপনাদের ইন্টারাকশন ছাড়া আসলে এই সেশনগুলো কোনো মানেই হয় না। আপনাদের এই মতামতগুলো জানলেই আমরা সেই অনুযায়ী আমাদেরকে নিজেদের মডিফাই করতে পারবো, বা এই ছোট ছোট সেশনগুলোকে কীভাবে আরেকটু প্রাণবন্ত করা যায় সে ব্যাপারে আপনাদের সাজেশনগুলো চাচ্ছি। সবাই এই বক্সগুলোকে খুব ভালো মতো পড়বেন, শুভকামনা রইল। রাত অনেক হয়েছে। এই স্লাইডগুলোর যে ছবি যাতে মোবাইলেই শুধু না থাকে, একটু বারবার পড়ে নিজের মাথাতে একটু সেট করার চেষ্টা করবেন, পরীক্ষা আশা করা যায় অনেক ভালো হবে। শুভকামনা রইল এই বলে আজকের এই সেশনটি শেষ করছি।